নমস্কার, প্রত্যেককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মুখ্যত বাৎসরিক লগ্নফল। বহুদিন থেকে প্রশ্ন আসছিল এই টপিকটা নিয়ে আলোচনা করতে। আমি ইনিশিয়ালি ভেবেছিলাম মান্থলি তো বলি, আলাদাভাবে বলার কি প্রয়োজন আছে, কিন্তু তারপর চিন্তা করে দেখলাম আপনাদের একদম অযৌক্তিক একটা দাবি নয়, যখন মান্থলি বলছি তখন ইন নাটশেল একটা বাৎসরিক ফলাফলও বলে দেওয়া উচিত, সেটাই বলবো। কিন্তু যেহেতু এটা একটা বিস্তৃত আলোচনা হবে আর একটা একটা করে লগ্ন ধরে বলার মতন সিচুয়েশন নেই, তো আমি চেষ্টা করব 4টে করে লগ্ন ধরে বলে দেওয়া 3 দিনের মধ্যে। তবে আলোচনা একদম শুরুর দিকে আপনাদের বলে নিই, আপনাদের রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্ট যেটাই হোক না কেন, আমি যেহেতু অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, আপনারা কিন্তু সব কটা ভিডিওই দেখবেন, কারণ এমন কিছু ইনফরমেশান থাকবে এক একটা ভিডিওতে এক এক রকম, যাতে কিছুটা আপনাদের অন্য ক্ষেত্রে রিজেম্বলেন্স থাকতে পারে। তার জন্য আমি একটা অনুরোধ করব যে প্রত্যেকেই সব কটা ভিডিওই দেখবেন, ইরেসপেক্টিভ আপনার অ্যাসেন্ডেন্ট যাই হোক। আমি একদম আলোচনা শুরুর আগে কতগুলো প্ল্যানেটারি মুভমেন্ট সম্পর্কে আপনাদের বলে নিই, এবছরের একটা গ্রস। পরবর্তীকালে আমি একদম বছরের শুরুর দিকে একদম ধরে ধরে ডিগ্রি ধরে ধরে বলে দেব একটা সেপারেট ভিডিওতে। এটা নর্মাল বলছি, সেটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে আসছি। নর্মালি গ্রহের যে সঞ্চার আছে, বড় প্ল্যানেট, প্রথম দুটো সিউডো প্ল্যানেটকে নিয়ে শুরু করি, সেটা হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতু যথাক্রমে 11 এপ্রিল থেকে সামনের বছর, যা বলছি 2022 সালের জন্য, কিন্তু এটা প্রথম মাথায় রাখবেন, 22 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হোল ইয়ারের প্রেডিকশন বলছি। তো সামনের বছর 11 এপ্রিল থেকে রাহু যথাক্রমে মেষ এবং কেতু যথাক্রমে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এখানে থাকবে প্রায় সেপ্টেম্বর মাসের শেষ দিক পর্যন্ত, 30 অক্টোবর পর্যন্ত এখানে থাকবে। 30 অক্টোবর 2023 পর্যন্ত রাহু এবং কেতু যথাক্রমে মেষ এবং তুলা রাশিতে অবস্থান করবে। আচ্ছা, পরবর্তীকালে স্যাটার্নের রেট্রোগ্রেশন হবে 4 তারিখ, 4 জুন, এবং থাকবে 22 অক্টোবর, 23 অক্টোবরে জাংচারে। তো প্রায় 148 দিনের একটা প্রসেস চলবে এখানে। বকরি শনি যখন বকরি থাকে নর্মালি 145 থেকে 152-53 দিন, প্রায় 5 মাসের মতন বকরি থাকে। বৃহস্পতি বকরি হবে 29 জুলাই। তার আগে বৃহস্পতি অবশ্য 13 এপ্রিল তার অ্যাকুয়ারিস থেকে সে পাইসিসে অর্থাৎ মীন রাশিতে চলে যাবে এবং সেখানে গিয়ে 15 ডিগ্রির কাছাকাছি, একটু কম অবস্থায় বকরি হবে। তারপরে বকরি অবস্থায় সে প্রায় 4.5 ডিগ্রি মতন নেমে আসবে। তো বৃহস্পতি পুনরায় মার্গী হবে 24 নভেম্বর। এই দুটো মানে মেজর প্ল্যানেট আর দুটো সিউডো প্ল্যানেট নিয়ে বললাম। এরপরে মঙ্গল বকরি হবে 30 অক্টোবর 2022 সালে এবং বকরি থাকবে 12 এবং 13 তারিখের জাংচারে, অর্থাৎ 12 তারিখ শেষ হয়ে যখন 13 তারিখ আসবে জানুয়ারি মাসের, 2023-এর জানুয়ারি, ততদিন পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে 1 ডিগ্রিতে ঢুকে বকরি হবে, তারপরে টরাসে বৃষ রাশিতে নিচের দিকে নামতে থাকবে। আর শুক্র তো বকরি হবে আমাদের আর কিছুদিন বাদে, আমাদের এই ঘরে 19 তারিখে ডিসেম্বর মাসে, এবং সে বকরি থাকবে। শুক্র যখন বকরি হয় মোটামুটি 41 থেকে 44 দিনের মতন বকরি থাকে। তো 29 জানুয়ারি পর্যন্ত 2022 শুক্র বকরি থাকবে। কোথায় না স্যাজিটেরাসে, ক্যাপ্রিকর্নে গিয়ে বকরি হবে, তারপরে স্যাজিটেরাসে নেমে আসবে। বুধ নর্মালি বছরে 3 বার তো বকরি হয়, কিছু কিছু ক্ষেত্রে 4বারও বকরি হয়, সেটা খুব রেয়ার অকেশন। তো এবছর বুধ প্রথম যেটা বকরি হবে সেটা হচ্ছে 14 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে বুধ। ফার্স্ট বকরি কোথায় থাকবে না মকর রাশিতে, একদম মকর এবং ধনুর জাংচারে এসে বক্রত্যাগ করবে। আচ্ছা,
তারপরে বকরি হবে মে মাসে। সেটা কোথায় হবে না, টরাসে গিয়ে, বৃষ রাশিতে গিয়ে বুধ মোটামুটি 10 ডিগ্রিতে গিয়ে বকরি হবে, তারপরে অ্যারিজেও ঢুকে যাবে কিছুদিনের জন্য। সেটা হবে 10ই মে থেকে 3রা জুন পর্যন্ত এই বক্র গতিটা থাকবে বুধের। আপনি দুটো বক্রগতির কম্প্যারিজন দেখুন, প্রথমটা থাকবে যে কদিনের জন্য, তার থেকে দ্বিতীয় সময়টা বেশি থাকবে। এই স্প্যানগুলোই আমি আগের দিন আলোচনায় আপনাদের বলেছিলাম যে সূর্যের যে অবস্থান দুটো ফোকাসে করে, অর্থাৎ যেটাকে আমরা দুটো ফোসাই বলি, সেই ফোসাই দুটোর মধ্যে যেখানে থাকবে তার উপরে পৃথিবীর সাপেক্ষে, যেহেতু কক্ষপথটা উপবৃত্তাকার, সেই জন্য এইরকম 3-4 দিনের একটা ভ্যারিয়েশন হয়ে যায়। থার্ড যে বকরিটা হবে সেটা হচ্ছে গিয়ে হবে সেপ্টেম্বর মাসের 9 তারিখ। সেপ্টেম্বর মাসের 9 তারিখেও বকরি হবে কন্যা রাশিতে। বকরি হয়ে ও 2 অক্টোবর, 9 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত বকরি থাকবে বর্গতে। আর লাস্ট যে বকরি থাকবে সেটা একদম বছরের শেষে 29শে ডিসেম্বর বকরি হচ্ছে, সেটা ক্যাপ্রিকর্নে বকরি হবে, তারপরে স্যাজিটেরাসে নেমে আসবে এবং 2023 সালের 18 তারিখ ও বক্র ত্যাগ করবে, 17-18 জামছারে। তাই হচ্ছে বুধের সামগ্রিক গোচর। এরপরে আমি আলোচনায় একদম নর্মাল যাব। আলোচনা শুরুর একদম প্রাককালে বলবো আপনারা দয়া করে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন, বাট শেয়ার করবেন একটু প্লিজ, যাতে বিভিন্ন মানুষ দেখতে পায়। প্রথম বলবো মেষ লগ্ন নিয়ে। মঙ্গলের লগ্ন, মঙ্গলের মূল ত্রিকোণের ঘর। তো মেষ রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন আছে, স্পেশালি যাদের লগ্নের ডিগ্রি মোটামুটি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তাদের ক্ষেত্রে এই ফলটা অনেকটা প্রিসাইজলি বলার আমি চেষ্টা করেছি ক্যালকুলেটিভলি। তো সেটাই আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে 13 এপ্রিল পর্যন্ত। দেখুন, দ্বিতীয় রাহু আছে আপনার পোস্টিংয়ে এবং সে কিন্তু এপ্রিল মাসের 11 তারিখ অবধি দ্বিতীয় থাকবে, তারপরে লগ্নে ঢুকে যাবে। এবং 13 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি কিন্তু একাদশে অবস্থান করবে, 5th হাউসে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি, এটা খুব বেটার এফেক্ট। এবং তার সাথে তার 7th হাউসে দৃষ্টি থাকবে, তার নবম দৃষ্টি। তো সেই হিসাবে মঙ্গলের ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু 13 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের খুব ভালো সময় আছে। যে কাজ মোটামুটি পেন্ডিং আছে সেগুলো কিন্তু শুরু করে দিতে পারেন, এবং 22শে ডিসেম্বরের পর থেকে পরবর্তী প্রায় 3.5-4 মাস মতো সময় কিন্তু খুবই ভালো আছে, সব রকম কাজের ক্ষেত্রে বেটার হবে। তারপরে কিন্তু সময়টা একটু স্লথ হয়ে যাবে, একটু স্লো হয়ে যাবে। এই সময়ের মধ্যে, অর্থাৎ 13 এপ্রিলের মধ্যে বিবাহের যোগ আছে, সন্তানের যোগ আছে, সন্তানের বেটারমেন্টের যোগ আছে, উচ্চশিক্ষার যোগ আছে, সমস্ত কিছু আছে। 2nd হাউসে যখন শুক্রের ঘরে রবির নক্ষত্রে, 5th হাউসের নক্ষত্রে রাহু অবস্থান করে, মানুষের হঠাৎ করে একটা রিচ হওয়ার মেন্টালিটি তৈরি হয়। চেষ্টা করবেন এটাকে কিছুটা কাম ডাউন করার, কারণ পরবর্তীকালে রাহু আপনার লগ্নে এসে ডিজায়ারটাকে প্রচুর বাড়িয়ে দেবে। তো তখন, এবং বৃহস্পতি দ্বাদশে থাকাকালীন এক্সপেন্ডিচারকেও প্রচুর বাড়াবে। দ্বাদশে শুধু থাকবে না, দ্বাদশে বক্রিয় হবে এবং ওই ঘরেই মার্গী হবে। প্রায় 1 বছর টানা অবস্থান করবে কিন্তু 23 এপ্রিল পর্যন্ত। ততক্ষণ একটু সমস্যা কিন্তু দেবে, এটা একটু মাথায় রাখবেন। সুতরাং স্পেকুলেটিভ মানি বা কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করা, শর্ট টার্ম পলিসি, এগুলো দয়া করে করবেন না। আচ্ছা, শর্টেজ অফ মানি আপনাকে দেবে সেটা মোটামুটি এই বৃহস্পতি যতদিন দ্বাদশে থাকবে। দেখুন, দ্বাদশে বৃহস্পতি অবস্থান, এটা হচ্ছে নর্মালি 9th হাউসের 4th হাউস। আমরা নর্মাল আলোচনার ক্ষেত্রে বলি যে 9th হাউস হচ্ছে আমাদের ধর্মভাব, আমাদের স্পিরিচুয়াল সাইড, তার মানে ভগবান সেখানে স্বয়ং অবস্থান করছে। এবং তার 4th হাউস মানে তার ঘর, মানে বৈকুণ্ঠ এক এক কথায় বলা যায়। তো সেই হিসেবে এইখানে চেষ্টা করবেন দান করা। বৃহস্পতিবার, শনিবার, রবিবার, সোমবার, বুধ এবং শুক্রবার ব্যতি রেখে দান করার চেষ্টা করবেন। কি জাতীয় দান করবেন? লগ্নে যখন রাহু থাকে, রাহু যখন লগ্নে থাকে, 4th হাউসে থাকে, 7th হাউসে থাকে, 8th হাউসে থাকে, হ্যাঁ, 9th হাউসে থাকে এবং 12th হাউসে থাকে, তখন কিন্তু মানুষের সবসময়
দান অবশ্যই করা উচিত, আমাদের শাস্ত্র অনুসারে 1/6 সবসময় দান করা উচিত, 1/6 পোর্শন। কিন্তু সেটা হয়তো সবসময় আমরা করে উঠতে পারি না। কিন্তু রাহু যখন এইসব পোস্টিংয়ে অবস্থান করবে তখন ইরেসপেক্টিভ অফ দশা আপনারা চেষ্টা করবেন বস্ত্র দান করার এবং অন্যের উপাদান দান করার, অর্থাৎ ডিরেক্ট অন্ন দান করতে পারলে তো ভালো, অন্যের উপাদান দান করার চেষ্টা করবেন, সেটা আপনাদের পক্ষে খুব বেটার হবে। মানে ধরুন মশলা, তেল, কোনো সেটাকে রন্ধন করার জন্য অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে সেগুলো চেষ্টা করবেন দেওয়ার। স্পেশালি মানুষকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য যদি বস্ত্র বা কম্বল এই জাতীয় দান করতে পারেন, চাদর, হ্যাঁ, তাহলে বেটার। মিনিমাম যে দানের পদ্ধতি আছে সেটা হচ্ছে 7টা। কেন 7টা? 7টা প্ল্যানেট, সেই জন্য 7টা। রাহু কেতু নট টু বি কনসিডার্ড। তো 7টা মিনিমাম, ম্যাক্সিমাম 108টা আপনি করতে পারেন, তারপরে আপনার যত ক্ষমতা হবে ততটা করতে পারেন। সমস্ত সংখ্যা 9 গিয়ে শেষ হয়, তারপরে আবার নতুন করে শুরু হয়, 10 মানে 1। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 108টা। আচ্ছা, সন্তানের বাইরের স্টাডির ক্ষেত্রে খুব ভালো যোগ আছে এবছরে। ফরেন কোনো ইউনিভার্সিটিতে তার হায়ার এডুকেশনের জায়গা কিন্তু খুব বেটার আছে। কতগুলো জিনিস একটু মাথায় রাখবেন। রাহু যখন 5th হাউসের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় সামহাও, তখন কিন্তু রাহু অতিরিক্ত ডিজায়ার এবং লোভ তৈরি করে এবং সন্তানদেরও কিছুটা ডিরেইলমেন্ট হওয়ার সৃষ্টি হয়। অনেক সময় ইললিসিট কোনো রিলেশনশিপেও জড়িয়ে দেয়, সেটা রাহু দ্বাদশেও করে, লগ্নেও করে, সেটার ব্যাপারে পরে আসবো। হ্যাঁ, ইললিসিট রিলেশনশিপে জড়িয়ে দেয়, অনেক সময় কনস্যাঙ্গুইনাল রিলেশনশিপে জড়িয়ে দেয়। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ আছেন যারা কিন্তু কনস্যাঙ্গুইনাল রিলেশনশিপের মধ্যে গেছেন এবং এটা নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং আমি সেই সকল ব্যক্তিবর্গের ছক দেখেছি, যদি সেগুলো প্রকৃত হয় তো আশা করা যায় সেই সময় কিন্তু গোচর অবস্থান সেরকমই ছিল, কাছাকাছি ছিল। তো এটা এটা কিছুই নয়, এটা থেকে চেষ্টা করবেন নিজেকে বিরত থাকা, বা আপনার অবস্থান অনুসারে, শিক্ষা, কৃষ্টি, কালচার অনুসারে ব্যাপারটাকে থেকে নিজেকে বিরত রাখবেন। আচ্ছা, পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট খেয়াল রাখবেন অল ওভার দ্য ইয়ার, স্পেশালি ফেব্রুয়ারি অনওয়ার্ডস থেকে কিন্তু পিতা বা পিতৃস্থানীয় যাদের বাবা আছেন এখনো, তারা কিন্তু অবশ্যই তাদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করবেন। আচ্ছা, 10th হাউসে স্যাটার্নের অবস্থান। স্যাটার্ন কি করে? স্যাটার্ন মানুষকে সবসময় বক ডাউন অফ ওয়ার্ক করে রাখে। আমি মেষ লগ্নের নর্মালি মানুষদের দেখেছি যাদের একটা আইডিয়াল হরোস্কোপ এবং আইডিয়াল দশা আছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা নর্মালি শনি কি টাইপের কাজ দেয়, শনি খুব বেঁধে রাখা এক ধরনের কনফাইন্ড ওয়ার্ক দেয় সব সময়, তার বাইরে ওয়ার্ক দেয় না। হ্যাঁ, তার যা পারিশ্রমিক তার তুলনায় তাকে বেশি কাজ করতে হয় এবং সে নর্মালি অনেস্টির সাথে কাজ করে এবং একটু লেবার রিলেটেড কাজ করে, যেখানে ওয়েজ লেবারের বা ওয়ার্কস কন্ট্রাক্টের কাজ, এই ধরনের কাজ করে। অর্থাৎ কাজটা অনেক সময় অন্য কাউকে ডেলিগেট করে দিতে হয়। সেটা লোহা হতে পারে, কোনো আয়রন, স্টিল, মেটাল, স্পেশালি চকচকে মেটাল না, একটু শ্যাবি মেটাল, তার সাথে আয়রন ওর, কোল বা অন্যান্য এ ধরনের পদার্থ নিয়ে তারা কাজ করে। স্টোনস, বিশেষ করে গ্রানাইট, এই জাতীয় পাথর, হ্যাঁ, শাল কাঠ, হ্যাঁ, এই আগে রেল লাইনের তলায় দেওয়া থাকতো, এখন তো অন্যরকম সিস্টেম হয়ে গেছে। তো সেই সমস্ত জায়গা যেগুলো, যেই জিনিসের ক্ষয় কম, এরকম জিনিসের ব্যবসা করে। হ্যাঁ, এবং স্পেশালি কয়লার যদি ব্যবসা করে, আমি দেখেছি সেটা খুব উৎকৃষ্ট কয়লার নয়, অর্থাৎ অ্যানথ্রাসাইড জাতীয় কয়লার নয়, সেটা একটু যার মধ্যে মানে অ্যাকচুয়ালি ফুয়েল পার্টটা কম আছে, এরকম ধরনের কয়লা। মাইকা, চকচকে হলেও সেটা কিন্তু ওরের কাজ তারা করতে পারে। হ্যাঁ, ইভেন ডায়মন্ডের কাজও আমি করতে দেখেছি, কিন্তু আনকাট ডায়মন্ড এরকম টাইপের, বা কোনো খনিতে কাজ করছে যেখানে আনকাট অবস্থায়, অর্থাৎ সেটার পুরো চকচকে ভাবটা আসেনি, সেই পোর্শনটুকুতে তারা ইনভলভ থাকে। তো এই সময় প্রচুর পরিমাণে কাজের প্রেশার থাকবে। যারা চাকরি করেন, বিশেষ করে ডিসিপ্লিন ফোর্সে, তারা কিন্তু ভুলেও কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। আপনার যে দশা থাক, যত ভালো ছক থাক না কেন, ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়ে যাবেন।
এবং শনি যেটা করবে, শনি যখন বকরি হবে, অর্থাৎ 4 তারিখ বকরি হবে 1 ডিগ্রির থেকে একটু বেশিতে গিয়ে অ্যাকুয়ারিসে, তারপরেও পিছন দিকে নামবে। তো নামতে নামতে মোটামুটি সম্ভবত জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত ও এই ঘরে থাকবে, অর্থাৎ অ্যাকুয়ারিসে থাকবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব একটা প্রবলেম করবে না, অর্থাৎ 11th হাউসে থাকবে। কিন্তু যেই না আবার 10th হাউসেও এসে ঢুকবে, হ্যাঁ, 29শে এপ্রিল থেকে 29শে এপ্রিলও অ্যাকুয়ারিসে ঢুকবে। অ্যাকচুয়ালি বকরি হবে 4ই জুন, তারপরে পেছন দিকে নামবে এবং 11ই জুলাই পর্যন্ত শনি কিন্তু 11th হাউসে থাকবে। এই সময়টা কম্পারেটিভলি একটু রিলিফ পাবেন। কিন্তু যেই না 10th হাউসে ঢুকবে, এবং সে কিন্তু জানুয়ারি মাসে প্রায় 2/3 পর্যন্ত থাকবে। এই সময়টা আপনি চেষ্টা করবেন, আরও স্পেসিফিক্যালি বলছি, যতক্ষণ বকরি থাকবে 22-23-এর জাংচার অক্টোবর মাস, ততক্ষণ কাজের প্রতি অ্যাকাউন্টেবল থাকবেন। যা কাজ আপনাকে দেয়া হবে সেটা আপনি আপনার ক্ষমতা অনুসারে করে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ কোনো অসততার পথ নেবেন না। আপনি না পারলে আপনার সিনিয়রকে বলবেন যে আমার দ্বারা আর হচ্ছে না, কিন্তু আমি স্বীকার করছি, সেটা একটা বোনাফাইড কনফেশন থাকবে। কোনো রকম ছল চাতুরির আশ্রয় নেবেন না। শনি কিন্তু ছল চাতুরি একদম পছন্দ করে না এবং ভয়ানক রকম সমস্যা করে দেবে। শনি তার নিজের ঘর দিয়ে, অর্থাৎ তার স্বক্ষেত্রে রয়েছে এবং অসম্ভব পাওয়ারফুল অবস্থায় থাকবে। আপনার নিজের নক্ষত্রে থাকবে, কিন্তু জন্মকালীন মানে লগ্নর যে নক্ষত্র তাতে, মানে গাফিলতি করবেন না অ্যাকচুয়ালি। আচ্ছা, গুরু যখন একটু বকরি হবে, বকরি হয়ে যখন আবার 11th হাউসের দিকে টার্ন নেবে, সেই সময়টা আপনাকে কম্পারেটিভলি একটু বেটার ফল দেবে। অর্থাৎ অগাস্ট মাসের পর থেকে একটু বেটার ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। কতক্ষণ না, নভেম্বরের 24 পর্যন্ত। আবার যে না ডাইরেক্ট হয়ে আবারও যাত্রা শুরু করবে, তখন কিন্তু আবার ওই 2-2.5 মাস মতো একটু স্লো, অর্থাৎ এক্সপেন্ডিচার বেশি, ফরেন থেকে কাজের যোগ, বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ারও চেষ্টা করবে কনস্ট্যান্টলি। তার সাথে রাহুও তখন লগ্নে থাকবে, 9th হাউসের দৃষ্টি থাকবে তার। সুতরাং সেই সময়টা কিন্তু একটু অধর্মের সাথে সাক্ষাৎ হতে পারে। চেষ্টা করবেন নিজেকে সেখান থেকে বাঁচিয়ে রাখা, না হলে সমস্যার সম্মুখীন হতে পারে বেশ কিছু, শারীরিক এবং মানসিক বোধ। এই বছরের একদম শেষের দিকে আপনার লগ্নপতি বকরি হবে, 3rd হাউসে ঢুকে বকরি হয়ে 2nd হাউসে নেমে আসবে। এই সময়টা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব সাবধানে থাকবেন। 30শে অক্টোবর থেকে অলমোস্টও আমাদের জানুয়ারি মাসের 12-13-2023-এর জাংচার পর্যন্ত ও বকরি থাকবে। বছরের একদম শেষের দিকে ঘটবে, কিন্তু যেদিন বকরি হবে তার প্রায় 15-16 দিন আগে থেকে আপনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাবধান হয়ে যাবেন। মঙ্গল আমাদের কীরকম রোগ নেয় না, মঙ্গল মূলত আমাদের যে রোগ দেয় সেটা হচ্ছে আমাদের হাড়ের সাথে লাগোয়া যে সমস্ত মাসল আছে তার রোগ দেয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গন্ডগোল করে, পেরিফেরিয়াল পোর্শনে, অর্থাৎ উত্তেজনা বাড়ায়, অ্যাংজাইটি প্রবলেম করে, টেকাকার্ডিয়াক প্রবলেম করে, পালস বাড়িয়ে দেয়, হার্ট রেট বাড়িয়ে দেয়। অনেক সময় হার্টকে বাইরে থেকে ব্যাটারি দিতে হয়, যেটাকে পেসমেকার বলা হয়, চালনা করার জন্য। হ্যাঁ, একদম নিচের পাটির জ এবং টিতে প্রবলেম করে, কানের যে কার্টিলেজ আছে, নাকের কার্টিলেজ আছে, বা শরীরের যেখানে কার্টিলেজে প্রবলেম করে, হাড়ের মধ্যে যে লুব্রিকেন্ট থাকে সেই লুব্রিকেন্টে প্রবলেম করে, বোন ম্যারোতে প্রবলেম করে, অর্থাৎ প্রোডাকশন অফ ব্লাডেও প্রবলেম করে। তো এতগুলো জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সাবধানে রাখবেন। স্পেশালি রাতের দিকে উচ্চ রক্তচাপ বা উত্তেজিত হয়ে যাওয়া ছোটোখাটো কথায়, যেখানেই দেখবেন উত্তেজনা হচ্ছে সেখান থেকে নিজেকে ডিভিয়েট করে নেবেন, না হলে সমস্যায় পড়বেন, কিন্তু সেটা আগে থেকে আপনি জেনে নিচ্ছেন। আচ্ছা, যেটা চেষ্টা করবেন সবসময়, আমি কতগুলো ডেট বলে যাচ্ছি, সেই ডেটগুলো একটু খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে 7ই এপ্রিল থেকে 7th এপ্রিল থেকে 16th মে, এই সময়টা মানে পরিষ্কারভাবে কোনো আত্মীয়, কোনো দূর সম্পর্কের আত্মীয় বা খুব নিকট বন্ধু বান্ধব, তাদের থেকে কিছু হেল্প পেতে পারেন। বাট চেষ্টা করবেন এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা এই জাতীয় জায়গায় না যাওয়া, তাহলে কিন্তু সমস্যা করে দেবে। হ্যাঁ, ডেটগুলো একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট বা কোনো বড় রকম কিছু সেল পারচেস করা, অর্থাৎ মঙ্গল মানে তো ল্যান্ড, সেই রিলেটেড জায়গা যাতে না থাকে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 17th মে থেকে
24 জুন এই সময়টা কিন্তু একটু বেশি নেগেটিভ আছে, স্পেশালি মানিটারি সেক্টরে। চেষ্টা করবেন এই সময় পয়সা কড়ি খরচার ক্ষেত্রে একটু বুঝে খরচা করা। কাউকে যদি ধার দিতে হয় এই সময়টা খুব প্রয়োজন, অর্থাৎ তার জীবন সংশয় বা সন্তান রিলেটেড কোনো সমস্যা না হলে যদি খুব ক্যাজুয়াল ডেট হয় সেটাকে অ্যাভয়েড করে যাবেন। এই সময় ডেট দিলে কিন্তু বছরের মোটামুটি যতক্ষণ বৃহস্পতি আপনার লগ্নে এসে না ঢুকছে, মোটামুটি এপ্রিল 2023, তার আগে কিন্তু আপনি এই ঋণ পুনরুদ্ধার করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে 28 জুন থেকে 8 আগস্ট পর্যন্ত, 28 জুন থেকে 8 আগস্ট অনেকটা সময়। এই সময়টা একটা নিজের মধ্যে এক ধরনের একটা সেলফ এভলিউশন তৈরি হবে, এক ধরনের বুঝতে পারবেন যে যে ভুলগুলো আমি করেছি বা করছিলাম এতদিন সেটা আর করা উচিত না, ইট শুড বি অ্যাভয়েডেড। তো সেই ধরনের একটা পরিষ্কারভাবে বলা যায় যে একটা আত্মোপলব্ধি হওয়া, সেটা করবেন এবং পরবর্তীকালে সেটাকে কাজে দেবে জায়গাটা। আচ্ছা, 9 আগস্ট থেকে প্রায় 17 অক্টোবর পর্যন্ত মানিটারি একটা রিলিফ আপনাকে দেবে। এ সময় আপনার পকেট এ সময় মোটামুটি ভরা থাকবে। হ্যাঁ, দশা বেটার হলে আরও ভরা থাকবে, আর যদি দশা খারাপ থাকে তাহলে কিন্তু ভরা কম থাকবে, কিন্তু থাকবে। আর 19 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বাড়ির যারা পার্শ্ববর্তী নেইবার আছে বা যারা এক ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের ক্ষেত্রে পার্শ্ববর্তী নেইবার আছে, তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে। চেষ্টা করবেন সম্পর্ক যদি কেউ অবনতি করবার চেষ্টা করে আপনি ব্যাপারটাকে উইথস্ট্যান্ড করে রাখবেন। ভাই বোনদের সাথেও সম্পর্কের উন্নতি হবে। কোনো ভাই বোনের প্রপার্টি ইনহেরিট করতে পারেন এই সময়। দ্বাদশে বৃহস্পতি আছে, ইনহেরিটেন্স থেকে আসতে পারে, বা এরকম হতে পারে যে কোনো ভাই বোনের কোনো সন্তানের দায়িত্ব আপনার কাছে চলে আসতে পারে। বোথ ক্যান বি পসিবল। তো সেটা একটু খেয়াল রাখবেন, কোনটা করবেন বুঝে করবেন। আচ্ছা, 14 নভেম্বর থেকে পরবর্তীকালে একদম 13 মার্চ পর্যন্ত বেশ ভালোই মানির ফ্লো দেবে। সেকেন্ড হাউসে মঙ্গল থাকবে, বুঝতেই পারছেন এই সময়টাতে মঙ্গল বকরি থাকবে, তারপরে মার্গী হয়ে যাবে, মার্গী হয়ে ঘরে অবস্থান করবে এবং আলটিমেটলি ও 12 তারিখ মার্চ মাসের ওখান থেকে বেরোবে, অর্থাৎ বৃষ রাশি থেকে বেরিয়ে মার্চ মানে 2023-এর মার্চ বেরোবে। তো এই সময় মানির ফ্লো দেবে, বাট আমি যে ডিজিজগুলো একটু আগে বলে দিলাম সেগুলো থেকে সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল কিন্তু মেষ লগ্নের বছরের প্রথম 4 মাস খুব ভালো সময় আছে, শুড ইউটিলাইজ দ্য টাইম। এবং স্পাউসের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু সাবধানতা নেবেন। যদি দেখেন যে কোনো একজন কর্কশ কথা বলছেন, আরেকজন থেমে গিয়ে ব্যাপারটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবেন। এবং যানবাহন থেকে খুব সাবধান, গাড়ি ঘোড়া চালানোর থেকে খুব সাবধান থাকবেন, কারণ শুক্রের ঘরে কেতু অবস্থান করবে, তো যানবাহন থেকে প্রবলেম করতে পারে, লোয়ার অ্যাবডোমেন থেকে প্রবলেম করতে পারে। যাদের কনস্টিপেশন বা পাইলস ফিশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই জাতীয় সমস্যা একটু এনহ্যান্স হতে পারে। প্রস্টেট জাতীয় সমস্যা এনহ্যান্স হতে পারে। অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে, বিশেষ করে যাদের 42 বছরের বেশি বয়স তাদের কিন্তু সমস্যা একটু বেশি রকমই বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল সময় ভালো আছে, খুব খারাপ বলা যায় না, দশা ভালো থাকলে কিন্তু বেটার ফল দিয়ে দেবে, এটুকু আপনাদের নিঃসন্দেহে বলতে পারি। বৃষ লগ্ন নিয়ে বলবো এবার 2022 সাল অ্যাজ এ হোল কেমন যাবে। শুক্রের লগ্ন দেখুন, শুক্রের 3টে পোস্টিং আছে, একটা বৃষ, একটা মূল ত্রিকোণ সেটা লিব্রা, আর একটি হচ্ছে শুক্র যেখানে গিয়ে তুঙ্গ হয় সেটা হচ্ছে মিন। এই 3টে ঘরের মধ্যে একটা ক্যারেক্টারগত রিজেম্বলেন্স আছে, 3টেই জলকারক ঘর, কিন্তু এটা প্রথম মাথায় রাখবেন। এর মধ্যে 2টো ঠান্ডা, একটা গরম জল কম্পারেটিভলি। তো জলের গতি সবসময় নিচের দিকে থাকে। তো শুক্রের লোকেদের মধ্যে যদি হ্রাস না থাকে, সেই জন্য দেখবেন রাজ্যকারী প্ল্যানেটটা শনিকে দেওয়া আছে শুক্রের ক্ষেত্রে, যাতে লাগামটা টেনে ধরে রাখতে পারে। শুক্রের লগ্নের ক্ষেত্রে যদি স্যাটার্নের পোস্টিং ভালো না হয় সেই মানুষ কিন্তু ডিরেইলড হতে বাধ্য, ইরেসপেক্টিভ অফ দশা। আমি ভালো দশাতেও ডিরেইল দেখেছি তাদের। তো এটা মাথায় রাখবেন। ভোগ বিলাস, হ্যাঁ, কম পরিশ্রম করে অত্যাধিক আয়, ডিজায়ার বেশি, চিন্তা বেশি, কিন্তু সেটা কর্মে
প্রতিফলিত করার সম্ভাবনা কম। নর্মালি এরা সুখ সম্পদের কাজকর্মের প্রতি আকর্ষণ থাকে। রবি থেকে 10th হাউসও শুক্রের ঘর, কিন্তু নর্মালি এদের 10th হাউস হচ্ছে শনির মূল ত্রিকোণ। শনির যদি মূল ত্রিকোণ থাকে, আমি বহু ক্ষেত্রে এদের দেখেছি এরা স্টোন কাটিংয়ের ব্যবসার সাথে যুক্ত থাকে, এরা বিভিন্ন জব ওয়ার্ক করে, এরা তার সাথে ফ্যাশনেবল ড্রেস বা এই জাতীয় প্রোডাকশান করে, স্পেশালি এক জাতীয় ড্রেস। মানে ধরুন কেউ জিন্স বানাচ্ছে, জিন্সের প্যান্ট এই জাতীয় বানাচ্ছে, তো তার যে ইকুইপমেন্টগুলো লাগে, প্যান্টটা না বানাচ্ছে না, ইকুইপমেন্টগুলো মানে জিপ বা বোতাম বা বিভিন্ন ট্যাগ ট্যাগগুলো লাগানো, এই ধরনের কাজ এরা করতে খুব পছন্দ করে। এর সাথে এরা বিভিন্ন ডেভেলপারের যে কাজ আছে, ধরুন ফ্ল্যাট বাড়ি তৈরি করা, বিভিন্ন রকম পার্ক তৈরি করা, হ্যাঁ, পরিষ্কার ভাষায় যারা ডেভেলপার বা প্রমোটার আছে সেই জাতীয় কাজকর্মের ক্ষেত্রে কিন্তু শুক্রের জায়গা। কারণ সেখানে কিন্তু সবকটা স্যাটার্নের উপকরণ আছে, অর্থাৎ লোহা আছে, সেখানে সিমেন্ট আছে, সেখানে বালি, পাথর, ইট, অর্থাৎ সবকটা জড়বস্তু আছে। সেই জড়বস্তু দিয়ে ভোগ্যপণ্য তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ তো ভোগ করবে না সেটা থাকার জন্য, বা ব্যবহার করবে অন্য কাজে, তো ভোগ্যপণ্য তৈরি হচ্ছে, সবকটা জড়বস্তু। তো সেই হিসেবে এই জাতীয় কাজকর্মের সাথে এরা যুক্ত থাকে। দেখুন রাহু এখন আপনার লগ্নে আছে, রাহু লগ্নে থাকলে যেটা যেটা মেনলি করে সেটা হচ্ছে অসম্ভব ডিজায়ার বৃদ্ধি করে। শুক্রের ঘরে রাহু খুব কমফোর্টেবল থাকে, রাহু রাহু খুব স্যাঁতস্যাঁতে, যেখানে দেখবেন যে পোকা মাকড় নোংরা, হ্যাঁ, যেখানে থাকে কোথায়, বা বিষধর সাপ দেখবেন একটু স্যাঁতস্যাঁতে পাতার তলায় থাকে, পিঁপড়ে যেগুলো একটু বিষধর পিঁপড়ে বা যে কোনো বিষধর প্রাণী আপনি খেয়াল করবেন তারা কিন্তু একটু স্যাঁতস্যাঁতে জায়গায় থাকাই পছন্দ করে। তো এই রাহুর ক্যারেক্টার হচ্ছে তাই, কেতুরও তাই, কেতুর আরও আরও বেশি রাহুর থেকেও। তো রাহু যেটা করে এই ঘরটি তার পছন্দের, কিন্তু এখন কিন্তু রবির নক্ষত্রে চলে এসছে, আস্তে আস্তে কিন্তু ওর হিট বাড়ছে, ও মঙ্গলের দিকে যত যাচ্ছে ওর টেম্পারেচার রেইজ করছে। মঙ্গলের ঘর রবির মূল, রবি সেখানে তুঙ্গ হয়, রবির পূর্ণ তেজ আসে, ওটা জেনারেলের ঘর তার। আর নাম্বার 2 হচ্ছে ওটা মঙ্গলের মূল ত্রিকোণের ঘর। আগের দিনই বলেছি যে রবির থেকে যে টেম্পারেচারটা আসে সেটা মঙ্গল রেগুলেট করে, এবং মঙ্গলের মধ্যে রেগুলেটরটা একটু গন্ডগোলের রেগুলেটর আছে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই, কিন্তু সেটা প্রপারলি ফাংশন করে না। আমি খুব রেয়ার, 100টা ছক দেখলে 2-3টে ছকে দেখা যায় মঙ্গল ফুললি কন্ট্রোলড সিচুয়েশনে রয়েছে। দ্বাদশে রাহু অবস্থান করবে আপনার সামনের বছরে 11 এপ্রিল থেকে তারপরের 2023 সালের 30 অক্টোবর পর্যন্ত। দ্বাদশে রাহু কি করে? দ্বাদশে রাহু যেটা করে বিদেশ থেকে যোগাযোগ আনে, ফরেন জায়গা থেকে, তার সাথে ইলিসিট যে কোনো রিলেশনশিপ সেটা তৈরি করে, ইলিসিট লাভ অ্যাফেকশন সেগুলো তৈরি করে। কেতু হোক বা রাহু হোক একই ব্যাপার, যে কোনো অবৈধ জিনিস তৈরি করে। ভগবানের ঘর সেটা দ্বাদশ ভাব, সেখানে যদি একটা ডেমন এসে অবস্থান করে তো ঈশ্বর তো সেখানে প্রবেশ করবে না, প্রথমেই তার সূচি অসুচি বোধ আছে, তিনি যাবেন না। তো ওই ঘরটা টোটালি বিং অকুপাইড বাই ডেমনস ক্যারেক্টার। তো সে তখন কি করবে? আর ওটা মঙ্গলের ঘর, মঙ্গল এমনি নিজে অ্যাট্রোসিটিতে ভরা, মঙ্গলের মধ্যে অ্যাট্রোসিটিটা কিন্তু বোঝা যায়। শুক্র সেটাকে ন্যাগিং করে, বা শুক্রের মধ্যে যেহেতু ফিকটিশাস ক্যারেক্টার আছে, শুক্র ক্যামেলিয়ানের মতো রূপ ধারণ করতে পারে, মেকআপ টেকআপ করে শুক্র সেটাকে চাপা দিয়ে রাখতে পারে। মঙ্গল কিন্তু সেটা পারে না, মঙ্গল অ্যাগ্রেসিভলি সেটাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবে যে আমি এখানে আছি। তো সুতরাং মঙ্গল হাইড করতে পারবে না। তো রাহুর যে নেগেটিভ জায়গাটা, সেই জায়গাটা বেড়ে যায়। আমি জন্মছকে, রাহু তো সব জায়গায় যেখানেই থাকুক গন্ডগোল তো করবেই, তার তার কাজই গন্ডগোল করা, তার ধর্ম সেটা। তো ধর্মের বাইরে তো সে যেতে পারবে না কখনো। কিন্তু এই যে দুটো মঙ্গলের ঘর, দুটো শুক্রের ঘর, এই দিয়ে দুটো দুটো করে ঘর আছে, এই দুটো দুটো ঘরে রাহু কেতুর অবস্থান কিন্তু সবসময় নেগেটিভ, এটা মাথায় রাখবেন। কেউ আমাকে বলে এখানে তুঙ্গ থাকে, ওখানে কি থাকে না থাকে আমি অত জানি না। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যখন হরোস্কোপ দেখা যায় তখন সেটা বোঝা যায় যে ফলটা কী দেয়। বইতে অনেক সময় অনেক কিছু লেখা থাকে, পণ্ডিতরা সবসময় ডাইরেক্ট লেখেন না, তারা সবসময় রিড বিটুইন দ্য লাইন্স করেন। কিন্তু অ্যাকচুয়াল আপনি যখন নিজে দেখবেন তখন বুঝতে পারবেন জায়গাটায় কোথায় অ্যাকচুয়াল ত্রুটিটা আছে। যাই হোক, সেটা খেয়াল রাখবেন। কোনো ইলিসিট কাজ, কোনো গভর্নমেন্টের সাথে কাজ, কোনো ট্যাক্সেশন বা এরকম ধরনের
চেষ্টা করবেন সততার সাথে সমস্ত কাজ করা, সারা জীবনই করা, এখন তো অবভিয়াসলি করা। কোনো অবৈধ সম্পর্ক, অনেক সময় বয়সে বড় কোনো মানুষের সাথেও সম্পর্ক হতে পারে, স্পেশালি এটা মেলদের ক্ষেত্রে বলছি কিন্তু। তো যেরমভাবেই হোক নিজেকে সেভ করবেন, এমন কোনো রিলেশনে জড়াবেন না যে এই সম্পর্কটা তে পরবর্তীকালে অনেক রকম কাঠিন্য দেখা দিতে পারে আপনার জীবনে, সেটা একটু খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের বা আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে কাজ করেন সেখানে এমন অবৈধ কাজ করবেন না, বা আপনাকে কিন্তু প্রচুর প্রভিশন দেবে, জায়গা তৈরি করে দেবে। বা এমন হলো কোনো বাইরে থেকে, বাইরে মানে আপনার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, আপনার যেখানে জন্ম হয়েছে মোরলেস, একটা হিসেব করে দেখা গেছে এটা। তো তার বাইরে থেকে যদি এরকম হয়, কেউ আপনাকে বললো এখানে টাকা লাগান আপনার বেনিফিট হবে, আপনি লোভে পড়ে লাগিয়ে দিলেন টাকাটা, তো টাকা কিন্তু ফরবিড হয়ে যাওয়ার চান্সেস আর দেয়ার। হ্যাঁ, শেয়ার বাজারের ক্ষেত্রে খুব বুঝে কাজ করবেন। যতই আপনার বৃহস্পতি বেটার পোস্টিং থাক না কেন, রাহু মাথায় রাখবেন, দ্বাদশে রাহু। হ্যাঁ, কলিযুগ এটা, এখানে ধর্মের ভাব খুব কম আছে, তো অধর্মই এখানে প্রধান। তো সেক্ষেত্রে অধর্মকে বেশি এড়িয়ে চলতে হবে, দুষ্টকে এড়িয়ে চলতে হবে, দুষ্টের সাথে কনফ্রন্ট করা যাবে না, দুষ্ট এখানে শক্তিশালী। কলিযুগে দুষ্ট শক্তিশালী, এভাবেই দিয়েছে ঈশ্বর, সবাইকে সমবন্টন করে, সবার প্রতি সমান, সকলের পিতা তো, আহম বীজ প্রদাপিতা, ভগবান সবার পিতা, সুতরাং সে সবাইকেই সুযোগ দেয়, সেই অনুসারে পরবর্তীকালে তার অ্যাকাউন্টও হবে, ফলভোগ করতে হবে। যাই হোক, রাহু যেটা আরেকটা জিনিস করে, রাহু বিজাতীয় সম্পর্কের সৃষ্টিকারক। হ্যাঁ, অনেক সময় এমন হয়, আপনি যদি কোনো ট্রেড বা এরকম ধরনের, শুক্রের লোকেরা নর্মালি বিজনেস করতেই পছন্দ করে, তো যদি বিজনেস করেন তো চেষ্টা করবেন আপনি যদি বিজাতীয় কোনো লোকের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হন, এটা আপনার ক্ষেত্রে খুব বেটার ফল দেবে এবং সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। মনে করুন আপনি একজন বাঙালি, আপনি কোনো মারওয়াড়ি লোকের সাথে ব্যবসা করছেন, এই রিলেশন বেটার হবে, প্রোভাইডেড আপনি সৎভাবে ব্যবসা করছেন। সেই লোক কতটা সৎ অসৎ সেটা চিন্তা করার আগে নিজের মানদণ্ডটা বিচার করবেন। মানুষ নিজের আস্তিনে কখনো তাকিয়ে দেখে না, এটা মানুষের সব থেকে নেগেটিভ নেচার। তো আগে নিজেকে ঠিক রাখবেন, তাহলে অনেকটা জায়গায় ঠিক থাকবে। আচ্ছা, আমি কতগুলো ডেট আপনাদের বলে যাচ্ছি, আর আরেকটা জিনিস বলে দিই, অন্যায় যদি কখনো করে ফেলেন তো একদম নর্মাল কনফেশন করবেন যেখানে, আর যদি লোকানোর চেষ্টা করেন সেটা কিন্তু মানে খুব খারাপ জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, আপনি ভুলেও ভাববেন না যে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে চেষ্টা করবেন সেটাকে বোনাফাইড কনফেশন করে সেখান থেকে লিগ্যাল প্রসিডিওরে সেখান থেকে বেরোনো যায় কিভাবে, সেই পথ। কোনো রকম ইললিগাল প্রসিডিওরের ধার কাজ দিয়েও কিন্তু যাবেন না, আপনাকে তার চরম মূল্য দিতে হতে পারে কিন্তু, ইরেসপেক্টিভ অফ দশা, খারাপ দশায় থাকলে বেশি দিতে হতে পারে। আমি কতগুলো ডেট বলছি, একটুখানি খেয়াল রাখবেন সেই ডেটগুলোতে। সেটা হচ্ছে 29 এপ্রিল থেকে 11ই জুলাই, যখন স্যাটার্ন বকরি, মানে প্রথমে অ্যাকোয়ারিসে যাবে 10th হাউসে, তারপরে বকরি হবে 4ই জুন, তারপরে নেমে আসবে। এই সময় কিন্তু, এই পার্টিকুলার সময়টা কাজের ক্ষেত্রে, চাকরি করুন ব্যবসা করুন যাই করুন না কেন, সেখানে কিন্তু খুব অ্যাকাউন্টেবল থাকবেন, নাহলে এখান থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ যে কাজ আপনাকে দেওয়া হয়েছে সেই কাজটা আপনি যতটা সম্ভব নিঃস্বার্থভাবে এবং তার সাথে ইন্টিগ্রিটি, হ্যাঁ, রেখে আপনি কাজটা করবেন, অনেস্টির সাথে কাজটা করবেন, না হলে প্রবলেম করবে কিন্তু। ইভেন এই প্রবলেম কিন্তু আপনাকে সাসপেনশন বা একদম খুব বড় রকম কোনো স্টেপসের দিকেও চলে যেতে পারে। আচ্ছা, 13th, কেয়ারফুল একটা একটা ডেট বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই বছরের থেকে শুরু হবে, সেটা হচ্ছে 27শে ডিসেম্বর থেকে আমাদের 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে সময়টা যাবে, এই সময়টায় কোনো একটা দুঃখজনক ঘটনা, সরোফুল ইনসিডেন্ট, ফ্যামিলিতে কোনো বেরিভমেন্ট, যদি কেউ বয়স্ক লোক থাকে স্পেশালি 65 ঊর্ধ্ব, তাহলে কিন্তু ঘটার সম্ভাবনা আছে। যদি এরকম কোনো মানুষ থাকেন, অসুস্থ থাকেন, তাকে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। আচ্ছা, 25শে ফেব্রুয়ারি থেকে
29 এপ্রিল এই সময়টা কিন্তু যথেষ্ট ভোগ্যশালী সময় পাবেন এবং বেশ কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতিও আপনার মনোনিবেশ হবে। ডেটগুলো খুব মাথায় রাখবেন যার যেটা। হ্যাঁ, 25 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, রিলিজিয়াস কিছু জায়গায় যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, যদি যান সেটা কিন্তু খারাপ হবে না। আচ্ছা, 30 এপ্রিল থেকে 24 মে পর্যন্ত এটা যতদূর সম্ভব কোথাও কোনো অর্থ বিনিয়োগ করবেন না, করলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। প্রচুর সুযোগ আসবে, খুব 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 সহজে আপনি মানে লোভ আপনার মধ্যে তৈরি হবে, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আচ্ছা, 19 জুন থেকে 14 জুলাই এই সময়টা আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, আত্মোপলব্ধির টাইম। চেষ্টা করবেন এই সময়টা সারা বছরের যে কাজকর্ম আছে, দ্বাদশে রাহু থাকাকালীন মানুষকে খুব বুঝে মেপে চলতে হয়, বিশেষ করে অপোজিট জেন্ডারের থেকে, কারণ দ্বাদশে রাহু আছে মানে আপনার 6th হাউসে কেতুও আছে। তো কাজের জায়গায় শত্রু, সেখান থেকে ব্যাকস্টিয়ার গসিপ, আপনার ডিফেমেশন করা, সম্মানহানির জায়গা, অপোজিট জেন্ডার থেকে ক্ষতির আশঙ্কা, বেশ কিছু লোভী মানুষ আপনার জীবনের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তো এদের থেকে একটু সাবধানে থাকার, নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব, না হলে প্রবলেম হবে। এবং এই আত্মোপলব্ধির সময়টা খেয়াল রাখবেন, 14 জুলাই পর্যন্ত এটা আছে। আচ্ছা, 15 জুলাই থেকে 7 অগস্ট পর্যন্ত এই সময় হাতে কিছু মানি আসবে। খুব নয়, একটা মডারেট, অত্যন্ত ভালো দশা হলে ভালো আসবে, না হলে কিন্তু মডারেট আসবে। চেষ্টা করবেন পয়সাটাকে রাখার, যতদিন দ্বাদশে রাহু আছে পয়সা সেভ করার চেষ্টা করবেন, না হলে অনর্থক ব্যয় করিয়ে দেবে। যত বিশেষ করে এখানে রাহু যখন শুক্রের নক্ষত্র দিয়ে যাবে, আমি যখন ওইখানে কনসাইজ অনুষ্ঠান করব তখন বলে দেব, ভরণী নক্ষত্র দিয়ে। ভরণী নক্ষত্রের বেসিক জায়গাই আছে, নামটা ভরণী কিন্তু উল্টো। হ্যাঁ, তো রাহু সেখানে উল্টো এফেক্ট দেবে, প্রচুর পয়সা খরচা করিয়ে দেবে, এটা একটু খেয়াল রাখবেন। আর ভুলেও কারোর থেকে ডেট করবেন না, লোন করবেন না। কিন্তু শুক্রের লোকের এবং বুধের লোকের না ওই ধার করে ঘি খাওয়া একটা হ্যাবিট আছে, সবার নয় কিন্তু। দশা ভিত্তিকে শনির পোস্টিংয়ের উপরে ডিপেন্ড করবে। শনি যদি দুর্বল হয় তাহলে তার কিন্তু ওই একটা দেখনদারি ব্যাপার থাকে, সেটা সেটা সে ছলে বলে কৌশলে বুঝিয়ে দেবে যে আমি একটা কেউ কেটে, এবং তুমি যে সামনে দাঁড়িয়ে আছো তুমি একটা অত্যন্ত ম্যান অফ আ স্ট্র। সুতরাং ওটার মধ্যে দয়া করে যাবেন না। আচ্ছা, 10 অগস্ট থেকে 30 অগস্ট পর্যন্ত এই সময়টা আপনার মধ্যে আত্মবল, ভিগিয়ার বৃদ্ধি পাবে, প্রচণ্ড পরিমাণে আত্মবল বৃদ্ধি পাবে। ভ্রাতা ভগিনীদের সাথে সম্পর্ক খুব বেটার হবে, এবং চন্দ্রের ঘর দিয়ে শুক্র পাস করবে, এবং শনি সেই শুক্র থেকে অ্যাকচুয়ালি এই সময়টা 7th হাউসে অবস্থান করবে, পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় থাকবে। সুতরাং কোনো যদি লং ডিসপিউট থাকে, এবং শনি যেহেতু মঙ্গলের নক্ষত্রে বকরি থাকবে, যদি কোনো লং ডিসপিউট থাকে, যে ভ্রাতা ভগিনীর সাথে কোনো জমি সংক্রান্ত বিবাদ, এই সময়টা চেষ্টা করবেন সেই রেজলিউশনটাকে উত্থাপন করা অন্তত। তাহলে দেখবেন পরবর্তীকালে জিনিসটা রেজলিউট হয়ে যাবে নভেম্বরের পর থেকে। ইট উইল বি দ্য বেস্ট টাইম। এই সময় বাইরে ঘোরারও কিন্তু প্রচুর যোগ আসবে, নেইবারের সাথেও সম্পর্ক বেটার থাকবে এই সময়। 31 অগস্ট থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু হ্যাপিনেস, পিস, ট্র্যাঙ্কুইলিটি, মায়ের সাথে সম্পর্ক ভালো, লোয়ার এডুকেশন বেটার, বাচ্চাদের ক্ষেত্রে প্রপার অ্যাকোমোডেশন, সেগুলো কিন্তু তৈরি হবে। বাড়িতে একটা হোম একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় থাকবে। তো সেটাকে মেনটেন করবেন। দশা একটু খারাপ হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ শুক্রটা কম্বাস্ট থাকবে অ্যাকচুয়ালি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর দশা ভালো থাকলে কিন্তু সেটা বুঝতে পারবেন না, খুব বেটার ফল দেবে আপনাকে। আচ্ছা, 25 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত এই সময় অ্যাকচুয়ালি শুক্র নীচ হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও
প্রেম প্রণয় বা এই জাতীয় জায়গা খুব ভালো থাকবে। শুক্র এবং বৃহস্পতি একে অপরের সমসপ্তমে অবস্থান করবে এবং বৃহস্পতিও এ সময় বকরি থাকবে এবং শুক্রকে পূর্ণভাবে ফল দেওয়ার চেষ্টা করবে, তার প্রভাবের মধ্যে অ্যাম্বিয়েন্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। তার ফলে ডিউরেবল প্রেম প্রণয়, যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য খুব বেটার সময় দেবে, সন্তানদের ডেভেলপমেন্টের জায়গা বেটার দেবে, অনেকটা লজিক্যাল চিন্তাভাবনা করার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। শুক্রের লোকেরা নর্মালি, শনি খুব স্ট্রং যদি বেসে না থাকে তারা কিন্তু একটু ডিরেইলড চিন্তা ভাবনা করে, একটা একটা ব্রাউন স্টাডির মধ্যে থাকে সারাদিন, সেই জায়গা থেকে তারা অনেকটা বেরোতে সহায়তা পাবে সেই সময়। নতুন চিন্তা, নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো ভেঞ্চার, কোনো চাকরির ক্ষেত্রে কোনো ছোট প্রমোশন বা ইনক্রিমেন্ট এই সময় কিন্তু হওয়ার যোগ আছে। বা আপনি এমন কিছু কাজ করবেন যেটা পরবর্তীকালে ব্লেসিং ইন ডিসগাইজ, প্রথম বুঝতে না পারলেও পরে সেটা ডিভিডেন্ড দেবে, ভালো সময় আছে। 18 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো সময় নয়। এই সময়টা অ্যাকচুয়ালি আপনাকে বিভিন্ন রকম চারপাশ থেকে একটু ছেঁকে ধরবে। যদিও আপনি সেই সময় শুক্র তার মূল ত্রিকোণ দিয়ে প্রবেশ করবে, শুক্রের ক্ষেত্রে 6th হাউসের প্রবলেম হয় না, কিন্তু দ্বাদশে রাহু থাকার জন্য এবং রাহু শুক্রের মধ্যে প্রতিদ্যুতি হওয়ার জন্য এবং শুক্র কেতু যুক্ত হয়ে থাকার জন্য ইললিসিট কোনো রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন। এই সময়ও কিন্তু কোনো কনস্যাঙ্গুইনাল রিলেশন হতে পারে, কোনো দূর সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হওয়ার যোগ আছে। সেটাকে চেষ্টা করবেন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, হ্যাঁ, নিজের পরিস্থিতি অনুসারে। আর এই সময় যারা ফিমেল আছেন, যারা জাতিকা, তারা কিন্তু চলাফেরা এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এই সময় বুধও বকরি থাকবে মাসের শুরুর দিক পর্যন্ত অক্টোবরের, এবং বকরি থেকে মার্গী হওয়ার পরেও 7-8 দিন বুধ কিন্তু খুব স্লো ভেলোসিটিতে থাকে। তো সেদিক থেকে রাস্তাঘাটে চলাচলের সময়, হ্যাঁ, একটু কেউ যদি কোনো রকম কোনো সমস্যা দেখেন তাহলে সঙ্গে সঙ্গে সেটার অভিযোগ করবেন, যাতে জিনিসটা সঙ্গে ইনস্ট্যান্ট কার্ভ ডাউন করা যায়। মাতুল স্থানীয় ব্যক্তিদের থেকে, অর্থাৎ মাসি বা ধরুন মাস্তুতো দাদা দিদি, মামা, মামাতো বোন, ভাই, এদের থেকে কোনো সুবিধা পেতে পারেন। 6th হাউস দিয়ে যখন শুক্র যায় এবং কেতু যুক্ত, তখন কোনো বিরাট অঙ্কের লোনের কেউ আপনাকে অফার করতে পারে। দয়া করে বিরাট অঙ্কের লোন যদি প্রয়োজন হয় তবেই নেবেন এবং শোধ করার ক্ষমতা থাকলেই নেবেন, না হলে কিন্তু ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে যাবেন খারাপ দশায় থাকলে, এবং এই লোন থেকে আপনাকে বের করতে দেবে না। কারণ ওই সময় একটা গ্রহণের যোগও আছে, সেটা পরে বলে দেবো আপনাদের টাইমটা। প্রত্যেক বছরই এক জোড়া করে সূর্যচন্দ্র করে গ্রহণ থাকে। কোনো কোনো বছরে সেটা 5টা হয়, কখনো 3টে হয়, যদি একদম ব্রিঙ্কে পড়ে যায় তো। সামনের বছর সেটা হচ্ছে না। 4টে গ্রহণের মধ্যে একটি গ্রহণই দেখা যাবে যেটি কালী পুজোর দিন পড়বে সামনের বছর, সম্ভবত 25 বা 26 অগস্ট সেই ডেটটা পড়ছে। আমি জাস্ট একবার আপনাদের দেখে বলছি। সেটা পড়ছে 25 অক্টোবর, সরি অগস্ট ভুল বলেছি, 25 অক্টোবর সেটা পড়ছে। এই গ্রহণটি একমাত্র দেখা যাবে ভারতবর্ষ থেকে, বাকি 3টে গ্রহণ দেখা যাবে না। তো যাই হোক, গ্রহণ সম্পর্কে যখন বলছি একটু বলিনি, এই জন্য বলেছিলাম যে প্রত্যেকটা শুনে নেবেন। গ্রহণ সম্পর্কে যখন বলছি একটা জিনিস বলিনি, গ্রহণ একটা নেগেটিভ আসপেক্ট হিসাবে দেখা হয়। তার কারণ এই জন্য, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কাজ করি সেটা যদি অতিমাত্রায় শক্তিশালী বা কম মাত্রায় শক্তিশালী হয়ে যায়, তখন আমাদের চিন্তার কারণ হয়। উইক হয়ে গেলে অথবা খুব স্ট্রং হয়ে গেলে, যখন দেখবেন যে বহু লোক আমার কাছে বলে বা অন্যান্য যারা বিদগ্ধ পণ্ডিত আছেন তাদের কাছে বলে যে বিবাহের ডে তমুক কিছু, আমি কিন্তু কখনো বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না, যদি ছকের দশা খুব ভালো থাকে তো প্রবলেম হয় না। শুক্রের ক্ষেত্রে কিন্তু শুক্র যদি অস্তমিত থাকে বা রাহুর কোনো ট্রাইনে চলে আসে, সে সময় বিবাহের যোগ তৈরি করাটা বেটার নয়, না করাটাই ভালো। সে সময় করলে লং টার্মে এফেক্ট দিতে পারে, বা ওই সময় হয়তো কনজুগেশনটা হয়ে গেল, পরে তার এফেক্টটা খারাপ দেয়। তো আপনারা দেখবেন যে নর্মালি আমাদের বছরে 3টে মাস আমরা কোনো মাঙ্গলিক কর্ম করি না। সেটা একটা হচ্ছে ভাদ্র মাস, 2 নম্বর হচ্ছে আমরা পৌষ মাস, আর হচ্ছে চৈত্র মাস। এই 3টে মাসে করা হয় না, কারণ ভাদ্র মাসে
যেহেতু ভগবান 64 কলায় এসেছিলেন সম্পূর্ণ পূর্ণ অবতার নিয়ে, সেই জন্য সেই মাসে কোনো কিছু করা যায় না, সেটা বাদ। তিনি তার মাসে মানে তাকে সম্মান অর্থে, বহু লোক বলবে রবি তখন খুব তুঙ্গ, রবি তার মূল ত্রিকোণে থাকে তো খুব পাওয়ারফুল থাকে, সেগুলো সেকেন্ডারি কথা। শাস্ত্রে বলছে, সে পদ্মপুরাণ যারা পড়েছেন তারা জানেন, ওই সময় বলা আছে ভগবান যেহেতু পূর্ণ অবতারে রয়েছে, তার জন্ম সময় সেটা, তো সেই সময় কোনো কাজ করা যায় না, সম্ভব না, এটা তার সম্মানার্থে। তিনি হচ্ছেন এই সমগ্র মহাবিশ্বের অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, এই সমগ্র ব্রহ্মাণ্ড তার উদরের মধ্যে আছে। তো তিনি যখন আমাদের এই ছোট্ট একটা কণার মতন জায়গায় জড়জগতে এসছেন, তাকে সম্মানার্থে সেই সময় কোনো মাঙ্গলিক কর্ম করা হয় না। কিন্তু ভাদ্র মাস অ্যাকচুয়ালি কোনো মাঙ্গলিক কর্ম করা থেকে শাস্ত্রে বারণ করাও নেই, কিন্তু এটাও মাথায় রাখবেন, কোথাও বলা নেই, শুধু বলেছে সম্মানার্থে। আমরা যারা বৈষ্ণব হই আমরা সেটা করি না, অন্যান্য কমিউনিটিতে করা হয়, কারণ রবি মূল ত্রিকোণে থাকে, সেটা করাই যেতে পারে। ভারতবর্ষের বহু কমিউনিটি আছে, এত বড় দেশ, এত জনজাতি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে। আর একটা হচ্ছে বৃহস্পতির দুটো ঘর দিয়ে যখন রবি পাস করে, সেই দুটো ঘরে করা যায় না। তার কারণ হচ্ছে, একটি হচ্ছে ভগবানের ঘর, তো ভগবানের ঘরে যখন থাকে, মানে বৃহস্পতি হচ্ছে, বৃহস্পতি এবং শুক্রকে ব্রাহ্মীণ ধরা হয়, তো শুক্র হচ্ছে নেগেটিভ ব্রাহ্মীণ, অর্থাৎ কলিযুগের মোস্ট অফ দি ব্রাহ্মিনস। আর মানে দ্বাপরের মিডল পর্যন্ত যে সমস্ত ব্রাহ্মীণ ছিলেন, যাদের ক্ষেত্রে জ্ঞানটা ছিল মুখ্য ব্যাপার, তারা হচ্ছে এই মীন এবং তারা হচ্ছে বৃহস্পতি, এবং তারা মীন এবং ধনুর কারক। তো সেখান দিয়ে যখন রবি পাস করে, তো তখন কি হয়, রাজা দ্য কিং, সে তখন তার গুরুর ঘরে চলে আসে। তো গুরু তখন ব্যস্ত হয়ে যায়, রাজা এসছে মানে রাজাকে কিছু উপদেশ দিতে হবে। তো উপদেশ যেহেতু দিতে হবে, সেটা যেহেতু জনহিত কার্যে ব্যবহৃত হয়, সেটা যথাক্রমে পৌষ এবং চৈত্র মাস, সেই জন্য গুরু ব্যস্ত থাকাকালীন জন্য গুরু যত বাকি যারা সাবসিকুয়েন্ট ব্রাহ্মিনস আছেন, যারা ব্রাহ্মীণ মানে যিনি জ্ঞানী ব্যক্তি, পৈতে ঝলালি ব্রাহ্মণ হয় না, তো যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, তিনি তিনি ব্রাহ্মীণ। ব্রাহ্মীণ শুড বি নির্ধন, এটা হচ্ছে প্রথম। আমি বহুবার বলেছি, ষটকর্মে নিপুণ বিপ্র, বিপ্র 6টা কাজ আছে: যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান দেওয়া আর দান নেওয়া। শুধু দান নেওয়া নয়, দান দিতেও হবে ততখানি। ব্রাহ্মণের কোনো পকেট থাকা চলবে না, অ্যাকাউন্ট জিরো। আর আমাদের সবার অ্যাকাউন্ট আছে, আমার তো আছেই অবশ্যই। আর হচ্ছে শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া, দিস 6 ওয়ার্ক। এছাড়া ব্রাহ্মণের অন্য কোনো কাজ নেই। এবং সর্বদা সৎ উপদেশ দেওয়া। সমাজে তিনি গার্জিয়ান, তিনি সমাজকে সবসময় সঠিক পথে চালনা করবেন। তো এই কাজ করা ব্যতি রেখে ব্রাহ্মণের ঘরে যেহেতু রাজা আসেন এবং প্রধান ব্রাহ্মণ, ফলে সাবসিকুয়েন্ট ব্রাহ্মণরাও সেখানে এসে জড়ো হন, সেই জন্য একটা ডোয়ার্থ অফ সমাজে ব্রাহ্মিনসের কম পড়ে। তার ফলে মাঙ্গলিক কাজ সেই সময় করা বারণ থাকে। বহু মানুষ প্রশ্ন করে, আজকে তার উত্তর দিলাম, যেহেতু একটা ঘটনাচক্রে ব্যাপারটা আসলো আর কি। এই 3টে মাসে এই কারণে বন্ধ থাকে, কিন্তু ভাদ্র মাসে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি বহু লোকের বিবাহের টাইমও কিন্তু ভাদ্র মাসে আপনি পাবেন, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়। এবং আমি বলছি, শাস্ত্রে বলেছে সম্মানার্থে। 4টে বৈষ্ণব কুল আছে, তো এই 4টে বৈষ্ণব স্কুল, মানে স্কুলের মধ্যে যেটা যেটা শ্রী, যার যার স্কুল শ্রী থেকে আসে, একদিন বলে দেবো যেটা, তারা কিন্তু এই সময় সব থেকে বেশি মানে আর কি, করেন না, তারা সব থেকে বেশি মানেন। বা তার মানে এটা নয় যে বাকি 3টে মানেন না, সবাই মানেন, কিন্তু তারা সব থেকে বেশি মানেন। আচ্ছা, তো এই সময় চেষ্টা করবেন যে কোনোভাবে ট্র্যাপড না হয়ে যাওয়া টাকা পয়সা ডিলিংসের ক্ষেত্রে, এবং লোন চাইতে পারেন। 6th হাউসে প্ল্যানেট কিন্তু লোন করায়, তো লোন চাইতে লং টার্মে লোনে যাবেন না, কম লোনই করবেন। 11th নভেম্বর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত খুব রোম্যান্টিক টাইম যাবে, এবং এখানে বিবাহ বলুন, প্রেম বলুন, স্পাউসের সাথে রিলেশনশিপ বলুন, অল উইল বি বেটার। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু মঙ্গলের ঘর, হ্যাঁ।
মঙ্গলের ঘরের রোম্যান্টিসিজম কিরম হয়, রোম্যান্টিসিজমের মধ্যে ফিজিক্যাল পার্টটা প্রধান হয়ে যায়, মানসিক ব্যাপারটা সেকেন্ডারি হয়ে যায়। তো সেটা আপনি শুক্রের লোকের মধ্যে একটা এরোটিক ব্যাপার থাকে, তো সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন। কারণ কেতু থেকে শুক্র যখন বেরিয়ে যাবে, শুক্র কিছুটা রিলিভড হবে, তখন তো কেতু আর বৃষ্টিকে থাকবে না। তো সেই হিসাবে সেই সময়টার অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবে, নতুন কোনো রিলেশনশিপ বা এগুলো আসতে পারে। আর 6 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর এই সময়টা একটু একটু টেনশনের সময় আছে, একটু ডিপ্রেশনের সময় আছে, একটু বন্ধু বান্ধব স্থানীয় লোকেদের থেকে একটু দুর্ব্যবহার পাওয়ার যোগ আছে, এবং স্পাউসের ভাষা বা ব্যবহারের মধ্যে একটু কদর্যতা আসতে পারে। এই সময়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজে কম কথা বলে, কারণ মঙ্গলের সময় বকরি থাকবে এবং আপনার লগ্নের ওপরে এসে যাবে, ফলে নিজেরও মাথা গরম হবে। 8th হাউসে শুক্র অবস্থান করবে, মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপরে থাকবে, তো একটু খেয়াল রেখে এই সময়টা পাস করবার চেষ্টা করবেন। এটা একটু নেগেটিভ টাইম আছে, তারপরে আবার ভালো সময় দেবে। লাস্ট যে 3টে দিন আছে বছরে, সেই সময় শুক্র যথারীতি শনির মূল ত্রিকোণে ঢুকে যাবে, তো ইট উইল ক্যাপ্রিকর্নে চলে যাবে, তো বেটার ফল দেবে আপনাকে। 9th হাউসে চলে আসবে, শনিও সেখানে অবস্থান করবে, তো কনজুগেটেডলি বেটার ফল দেবে, রিলিফ পাবেন। অ্যাজ এ হোল কিন্তু বছরে বেটার আছে, বিবাহের জন্য খুব ভালো সময় আছে। 11th হাউসে বৃহস্পতি আছে, 5th হাউসে দৃষ্টি দেবে, তো সারা বছর বিবাহের যোগ আছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, রাহু দ্বাদশে থাকাকালীন বিবাহ করার সময় প্রপারলি জটক বিচার করে নেবেন, প্রপারলি জটক বিচার করবেন। চন্দ্রের শুক্রের মানে লগ্নপতির নক্ষত্রেও রাহু একটা পুরো অবস্থানটা করবে, তারপরে কেতুর নক্ষত্রে চলে যাবে। সুতরাং সামনের বছরের কিন্তু একটা বড় ফেজ আপনার লগ্নপতির নক্ষত্রে রাহু অবস্থান করবে। সেটা কিন্তু বারবার বলছি, ভরণী নক্ষত্রের ওখানে ত্রুটি আছে, আমি যখন বলবো নক্ষত্র নিয়েও বলে দেবো, সেই সময় আপনারা বুঝতে পারবেন কী কী সমস্যাগুলো রয়েছে। শুধু টাইমটা খেয়াল রাখবেন। বিবাহের ক্ষেত্রে ভালো দশায় অসুবিধে নেই। দেখুন, মহিলাদের ক্ষেত্রে তার যে হাজবেন্ড হয় না, সেই হাজবেন্ড বিং ডিটারমাইন্ড বাই জুপিটার মোস্টলি। শুক্র তো আছেই, শুক্র জেন্ডার, কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা সবসময় হয় হচ্ছে শুক্রচন্দ্র দুজনে একসাথে কনজুগেটেডলি কাজ করে। রাহু যেহেতু সেখানে একটু ডিস্টার্ব করছে এবং বৃহস্পতির দিকে এগিয়ে আসছে, রাহুর তো একই ভেলোসিটিতে থাকবে, 3 মিনিট 15 সেকেন্ডে গতি থাকবে, সেটাকে একটু মাথায় রেখে আপনারা সময়গুলো নেবেন। সারা বছর বিবাহের প্রচুর যোগ আছে, একটু জটক বিচার করে বিবাহটা করবেন, তাহলেই ঠিক আছে। আর ইলিসিট কোনো কাজকর্মে যাবেন না। ফরেনে কোনো চাকরি পেলে প্রচুর চাকরির যোগ আসবে, একটু দেখে কোম্পানি ডেটাবেস চেক করে তারপরে যাবেন, দুম করে চলে যাবেন না। অ্যাজ এ হোল কিন্তু সময় ভালো যাবে, অ্যাজ এ হোল একটু অনেস্টি মেনটেন করবেন, তাহলেই সময় অনেকটাই বেটার যাবে। এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলি যে এই লগ্নের জাতক জাতিকারা কিন্তু দীর্ঘদিন প্রায় 1.5 বছর একটা ফ্রাস্ট্রেটেড টাইম লিড করেছেন। স্পেশালি মানে বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান দুটোই আপনাদের ছকের পক্ষে বেটার নয়। একটা কথা বলে দিই, যখন সারা বছরের আলোচনা করতে হয় না, তখন বড় গ্রহকে ইম্পর্টেন্স দিতে হয়। যখন মান্থলি প্রেডিকশন করি, বড় গ্রহকে ইম্পর্টেন্স দিয়েও শনি যদি খুব ভেলোসিটিতেও থাকে, তাহলেও 3 ডিগ্রির বেশি এক মাসে যেতে পারে না। তো 3 ডিগ্রি মানে একটা নবাংশ ম্যাক্সিমাম শনি যেতে পারে হাই ভেলোসিটিতে এক মাসে। তো সেক্ষেত্রে তার কনসিডারেশনটা যতটা হয়, সেইখানে শুক্র বুধ প্রায় 2খানা ঘরের কাছাকাছি চলে যাবে, রবি একটা ঘর চলে যাবে, 30 ডিগ্রি ক্রস করে যাবে। তখন ছোট প্ল্যানেটগুলোকে দিয়ে প্রিসাইজলি আলোচনা করতে হয়। বড় ইয়ারলি যখন প্রেডিকশন, তখন মোস্টলি শনি, বৃহস্পতি এবং রাহু একে দেখতে হয়, তার সাথে ছোট প্ল্যানেটকেও দেখতে হয়, লগ্নপতিকেও দেখতে হয়, যখন লগ্ন ধরেই বলছি। তো বুধের ক্ষেত্রে বলি, বুধের যারা মানে মিথুন যাদের লগ্ন হয়, প্রথমেই বলে রাখি যে মিথুন লগ্নের মধ্যে কিন্তু বুধকে দেখবেন অ্যাকচুয়ালি ইউনাক বলা হয়েছে, নপুংসক বলা হয়েছে। অ্যাকচুয়ালি বুধ নপুংসক নয়, বুধ কিন্তু মেল ক্যারেক্টার, এটা হচ্ছে প্রথম বলে রাখি, কিন্তু বাচ্চা। এবার নপুংসক এখানে পণ্ডিতেরা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে তার কোনো রিপ্রোডাক্টিভ
ক্ষমতা নেই, এটাই বুঝিয়েছে। একটা 1 বছর থেকে 12 বছরের বাচ্চার তো সেই ক্ষমতাটা প্রকৃতি দেয় না তাকে, ঈশ্বর তাকে দেন না। তো সেই হিসেবে আমরা সেটাকেই মানে ধরে চলি, অ্যাকচুয়াল সেটা নয়। বুধ মেল ক্যারেক্টার, একদম ডমিনেন্ট মেল, এবং সম্পূর্ণ সুস্থ সবল, তার কোনো ডিফর্মিটি নেই। কিন্তু আমি দেখেছি যে এই লগ্নের যদি জাতিকা হয় না, তাদের জীবনে অনেক প্রবলেম থাকে, তারা অ্যাডজাস্ট করতে পারে না, তারা কম্প্রোমাইজ করতে পারে না, কারণ তাদের 7th হাউস থাকে বৃহস্পতির, ধনুর ঘর, মূল ত্রিকোণের ঘর। 7th হাউসের 9th হাউস থাকে, অর্থাৎ স্পাউসের ভাগ্য থাকে রবি। তো রবি কি করে সেটা আবার লগ্ন থেকে তার 3rd হাউস। তো রবি কি করে, তাকে ডমিনেট করে, দুজনেই দুজনকে ডমিনেট করার চেষ্টা করে। রবির ঘরটা সেই জাতিকার ক্ষেত্রে হচ্ছে তার ভিগিয়ারের ঘর, স্ট্রেংথের ঘর, আবার হাজবেন্ডের ক্ষেত্রে তার ভাগ্যস্থান। তো দুজনেই দুজনকে ডমিনেট করবার চেষ্টা করে। এই ডমিনেশনের ফলে, যেহেতু মেল ক্যারেক্টার তো মেন মোস্টলি, এই ডমিনেশনের জন্য তাদের ম্যারিড লাইফটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ছাড়া অন্য কিছুই থাকে না। খুব মানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেয়। এই জন্যই বলছিলাম যে হাতে কলমে সেটা না, খুব মানে যতক্ষণ না দেখবেন ততক্ষণ সেটা কিন্তু অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশনগুলো, পণ্ডিতরা কি বলে গেছেন সেটা ততক্ষণ বোঝা যায় না। যাই হোক, মিথুনের যেটা বেসিক ক্যারেক্টার থাকে, বুধ, বুধ মানে আমাদের বাচন, রবি থেকে একাদশ ঘর, দ্বিতীয় ভাব একাদশ ভাবের কারক রবি থেকে। তো এরা নর্মালি অনেক কথা বলে, মানুষকে এরা অ্যাডভাইস দিতে পছন্দ করে, কারণ এখান থেকে 10th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি। তো তাদের কর্মটাই থাকে নর্মালি অ্যাডভাইস, টিচিং, এই জাতীয় কাজ। জুপিটার মানে কিছু জ্ঞান কাউকে দিচ্ছে, সেটা প্রথম দিকে মেটেরিয়াল, পরের দিকে স্পিরিচুয়াল, দেন স্যাটার্ন উইল ক্যাপচার। তো স্যাটার্ন এদের কি থাকে, মূল ত্রিকোণ তাদের 9th হাউস থাকে, 8th হাউসের লর্ডও থাকে। তো যাই হোক, সেটা পরে আসছি সেই আলোচনায়। তো সেক্ষেত্রে এরা দীর্ঘদিন মানে 8th হাউসে, দেখুন শনি হচ্ছে কি করে, শনি যে কোনো কাজকে মানে স্টেবিলিটি দিয়ে দেয়। স্যাটার্ন ভালো বা খারাপ যেটাই দেবে না কেন, সেটা লং টার্মে দেবে, শর্ট টার্ম কোনো এফেক্ট নেই স্যাটার্নের। তো স্যাটার্ন কি করবে আপনাকে, এই 8th হাউসে স্যাটার্ন আপনাকে কোনো ক্রনিক ডিজিজের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে এইখানের যে স্যাটার্নের যে 3টে তার যে দৃষ্টি আছে, মূলত একটা বৃহস্পতির ঘরে, একটা চন্দ্রের ঘরে, আর একটা শুক্রের মূল ত্রিকোণে। তো এখানে রক্তচাপের সমস্যা তৈরি করবে, তার সাথে সুগার রিলেটেড প্রবলেম করতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম করতে পারে, শরীর স্থূল করে দিতে পারে। এমনি লকডাউন পিরিয়ডে মানুষ সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে, তার ফলে ওজন বৃদ্ধি হওয়ার একটা স্বাভাবিক প্রকৃতি রয়েছে। এবং এখন বৃহস্পতি আপনার 9th হাউসে চলে এসছে, বছরের সারা বছর 9th এবং 10th হাউসে থাকবে। তো জুপিটারের পূর্ণ বেটার এফেক্ট পাবেন। বাট একটা জিনিস শুধু মাথায় রাখবেন, দ্বাদশে আপনার রাহু থাকবে 11ই এপ্রিল পর্যন্ত। যতক্ষণ দ্বাদশে রাহু আছে ততক্ষণ সাবধান, স্পেশালি কোনো লিটিগেশন প্রবলেম থেকে। 3rd হাউসের নক্ষত্রে আছে, 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস। তো সাডেন কোনো অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি হতে পারে, রবি যদি খারাপ নবাংশ দিয়ে কখনো পাস করে, তো সাডেন কোনো অ্যাক্সিডেন্ট, বিশেষ করে পড়ে যাওয়া, হ্যাঁ, দাঁতে প্রবলেম করা, তার সাথে নাকের একদম উপরের অংশে প্রবলেম করা, আমাদের ফ্যালাঞ্জেসে চোট আসা আঙ্গুলের ক্ষেত্রে, টার্সেল মেটাটার্সেলে চোট আসা, এই জাতীয় জায়গায়, ফ্রন্টাল পোর্শন কপালের সেখানে চোট আসা, এই জাতীয় জায়গায় সমস্যা কিন্তু তৈরি করে। বাট অ্যাজ এ হোল নতুন জীবন সঙ্গিনী আসার ক্ষেত্রে খুব বেটার আছে, খুব ভালো যোগ আছে। 7th হাউসে শুক্র বকরি হয়ে নেমে আসবে, এবং সেটা শুক্র প্রায় এন্টায়ার ফেব্রুয়ারি মাস এখানে অবস্থান করবে, জানুয়ারি মাসের শেষে গিয়েও বকরি ত্যাগ হবে। তো বিবাহের ক্ষেত্রে বেটার আছে, সন্তান নেওয়ার জন্য ভালো সময় আছে, সন্তানের উচ্চশিক্ষার জন্য বেটার আছে। সব দিক থেকে কিন্তু মিথুন লগ্নের একটা রিলিফ আছে, এটা এবছরের অনেক দিন বাদে রিলিফ আছে, সেটা আপনারা পাবেন। এবং যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি এরপরে 10th হাউসে চলে যাবে, 10th হাউসে গিয়ে বকরি হয়ে যাবে, এবং 2023-এর এপ্রিল মাস পর্যন্ত অবস্থান করবে।
তো আপনার কাজের জায়গা দেখবেন মার্চ মাস অনওয়ার্ডস আপনার কাজের জায়গায় ব্যাপক ডেভেলপমেন্ট দেবে। মার্চ থেকে জুলাই পর্যন্ত খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। মানে প্রমোশন বলুন, ইনক্রিমেন্ট বলুন, সমস্ত ক্ষেত্রে আপনি প্রিভিলেজড হবেন। কিন্তু বিবাহ, সন্তান, এই জাতীয় সমস্যা থেকে আপনাকে যথেষ্ট মানে যদি অনেক দিন সন্তান না হচ্ছে, বহু লোক প্রশ্ন করে সন্তান, দেখুন প্রথম তো ভগবান যে নির্দিষ্ট নিয়ম করেছেন সেই নিয়মের আমরা সবাই বিরোধী চলি। তো আপনি যদি বেসিক জায়গাটাই বিরোধী চলেন তো তাহলে তো হবে না সেই অনুসারে কাজ। তিনি যে টাইম লিমিটেশন দিয়েছেন, তিনি একটা লিমিটেশন দিয়েছেন যে একজন মানুষ এই বয়সে পিতা হতে পারে, এই বয়সে মাতা হতে পারে, একটা মিনিমাম এজ আছে। যখন শারীরিক পূর্ণতা চলে আসলো, এবার আমাদের ক্ষেত্রে কি হয়, এখন ক্যারিয়ার ব্যাপার আছে, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, মানুষের দরকার নেই, হয়তো 30,000 টাকা হলে চলে যায়, কিন্তু সে 2 লাখ টাকা আয় করার জন্য দৌড়াবে। দৌড়াবে তো কষ্টকেই বেয়ার করবে। আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করলে প্রকৃতি আপনাকে দণ্ড দেবেই, কারণ এটা দুঃখালয়ম, আপনাকে টানবে সেদিকে, মায়াবাদ এটা আপনাকে টেনে নিয়ে যাবে। আপনার লিমিটেশন রাখতে পারবেন না, দ্বাদশে রাহু থাকবে অলরেডি বসে, আপনাকে সোজা টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে গিয়ে আপনাকে ভুল পথেই ইন্ডালজ করবে কাজটা করার জন্য, এবং আপনি ট্র্যাপড হবেন। তো সেটা দয়া করে করবেন না। যতটুকু মানুষের বেঁচে থাকার জন্য, যতই অনেকে বলে অনেক জিনিসপত্র মূল্য বাড়ছে, তো সেই অনুসারে আয় বাড়াতে হবে, যতই বাড়ুক না কেন আয় ঠিক সেই সমতা অনুসারে বেড়ে যায়, এরকম কোনো দিন হয় না যে বাড়ে না। তো ক্রনিক যাদের ডিজিজ আছে সেই ডিজিজগুলো অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। স্পেশালি বোন রিলেটেড ব্যাপার, লোয়ার অ্যাবডোমিনাল রিলেটেড ব্যাপার, পাইলস ফিশার জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, ডক্টর দেখিয়ে নেবেন। তার সাথে প্রস্টেটে যাদের প্রবলেম আছে এবং যাদের বয়স মোটামুটি 45-এর ওপরে, তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন জায়গাটা। বিদেশ থেকে চাকরির খুব ভালো যোগ আছে, চাকরির ক্ষেত্রে অভাবনীয় ডেভেলপমেন্ট আছে। আপনারা ফেব্রুয়ারির শেষের থেকেই বুঝতে পারবেন যে চাকরির জায়গাটা কত বেটার এফেক্ট দেবে, কনসলিডেটেড এফেক্ট দেবে। যাদের দশা যত দুর্বল তাদের একটু দেরিতে দেবে, দশা ভালো হলে একটু আগে দেবে, কিন্তু ফল আপনাকে অবশ্যই দেবে, উইদাউট ডাউট দেবে। আচ্ছা, একটু খারাপ সময় আপনাদের বলে দিচ্ছি, সেটা মাথায় রাখবেন। 28শে ডিসেম্বর থেকে 5ই মার্চ, বুঝতেই পারছেন লগ্নপতি আপনার লগ্নের 8th হাউসে এসে বকরি হয়ে যাবে। এই সময়টা বুধ যখন বকরি থাকে নর্মালি কমিউনিকেশনে প্রবলেম হয়। বুধের লোকেরা খুব কমিউনিকেট করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, কারোর কথা শোনে না, শুধু নিজেরাই বলে এবং সিচুয়েশনকে একটু ডমিনেট করবার চেষ্টা করে। তো অনেক সময় অগ্রপশ্চাৎ চিন্তা না করেও কথা বলতে থাকে, একটু টকেটিভনেস, একটু বাঁচালতা এদের মধ্যে থাকে। এই সময়টা সামহাউ আপনার কথা শোনার মতন লোকের অভাব হবে, তো সেই জন্য আপনি একটু ডিপ্রেশনে ভুগতে পারেন এবং সেখান থেকে আপনার একটা গ্রস ডেলিকুয়েন্সি আসতে পারে যে না ভাল লাগছে না কিছু এক ধরনের। কিন্তু বৃহস্পতির পোস্টিং যেহেতু বেটার থাকবে, আপনাকে অনেকটাই সমস্যা থেকে কাটানোর চেষ্টা করবে। বাট যে একদম প্রিসাইজলি যে সময়টা আমাদের বুধ যে বকরি অবস্থায় থাকবে, সেই সময়টা আপনাকে একটু বেশি রকম সমস্যা দেবে। বাদ বাকি সময়টা কিন্তু মোরাললেস জুপিটারের আপনি বেনিফিট পেয়ে যাবেন। সেটা হচ্ছে 14ই জানুয়ারি থেকে 3rd ফেব্রুয়ারি পর্যন্ত। 14ই জানুয়ারি তার মোটামুটি 3-4 দিন আগে, আর 3rd ফেব্রুয়ারির পরে 3-4 দিন পরে, এই 22-23 দিন একটু ফ্রাস্ট্রেশন, কোনো কাজ হট করে মনে হচ্ছে যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিছুই নয়, এটা কেটেও যাবে অটোমেটিক্যালি। রাহুর দৃষ্টি আছে বুধের ওপরে, তো সে কাটিয়ে দেবে, অনেকটাই সচলতা আনবে। যারা কমিউনিকেশনের সাথে যুক্ত বিভিন্ন কাজ করেন, মনে করুন কোনো বিভিন্ন ধরুন নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানে ইন্টারনেটের ব্যবহার হয়, সব জায়গায় এখন হয় মোস্টলি, তো সেইখানে একটু সমস্যা করতে পারে। যারা বিভিন্ন ফাইন্যান্স, মানিটারি সিস্টেমের সাথে যারা রয়েছেন, কমিশন বেসড কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম। টেন্ডারের জন্য দিয়েছেন, টেন্ডারটা আটকে রয়েছে দিন 20-র জন্য, তারপরে অটোমেটিক্যালি খুলে দেবে, এটা কিছু অসুবিধে হবে না, বড় কিছু ভাবনার নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনাদের ক্ষেত্রে 7th মার্চ থেকে 28th মার্চ পর্যন্ত খুব ভালো সময় যাবে।
ক্ষমা করবেন 24th মার্চ পর্যন্ত। 7th মার্চ থেকে 24th মার্চ পর্যন্ত খুব ভালো টাইম যাবে, ভেরি ভেরি গুড টাইম। রিলিজিয়াস কোনো ট্রাভেল হতে পারে, 9th হাউস দিয়ে পাস করবে আমাদের বুধ, তো খুব ভালো ফল দেবে। এবং ওখানে বৃহস্পতি থাকবে, বুধ বৃহস্পতি একসাথে একে অপরের, সবসময় মনে রাখবেন এটা কেন্দ্রের প্ল্যানেট। কেন্দ্রের প্ল্যানেট যখন একসাথে কোণে অবস্থান করবে, ত্রিকোণে অবস্থান করবে, ইট উইল বি ভেরি ফেভারেবল টাইম ফর ইউ। আপনার যদি মানে বার্থ হরোস্কোপে লগ্নপতি এবং স্যাটার্নের পোস্টিং বেটার থাকে এবং রাহু যদি কোনো কারণে শুক্রযুক্ত বা দৃষ্ট না হয়, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে এই সময়টা। হ্যাঁ, 25th মার্চ থেকে 7th এপ্রিল পর্যন্ত আপনি আপনার কাজের ক্ষেত্রে অসম্ভব অ্যাপ্রিসিয়েশন পাবেন। আপনি হয়তো ভাববেন এই সময় তো বুধ নীচ হয়ে যাবে, বুধ নীচ হোক বা যাই হোক তাতে কোনো এফেক্ট নেই। যতটুকু বলছি সেটা মাথায় রাখবেন এবং মিলিয়ে নেবেন। সে সময় কাজের জায়গায় খুব রেকগনিশন পাবেন, খুব স্বাধীনভাবে কাজ করতে পারবেন। শুধু বুধ যখন শনির নক্ষত্র দিয়ে পাস করবে, যে 7-8 দিন মতো, কারণ ফুল ভেলোসিটিতে থাকবে বুধ, সেই সময়টা শুধুমাত্র ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, কারণ কথার উপরে কন্ট্রোল রাখবেন, তাহলেই সমস্যা করবে না। পরবর্তীকালে 8th এপ্রিল থেকে 24th এপ্রিল পর্যন্ত আপনি অর্থনৈতিক ক্ষেত্রেও বেটার এফেক্ট পাবেন এবং রাহু সেখানে অবস্থান করবে, ততদিনে রাহু ঢুকে আসবে। তো বুধ গিয়ে মিট হবে সেখানে এবং বুধের ভেলোসিটি স্লো হতে থাকবে, বুধ মিট করবে এবং রাহুর সাথে বুধের দুটি আপনাকে কিন্তু ফটকা কিছু লাভ এনে দিতে পারে হঠাৎ করে, যদিও মঙ্গলের ঘর, তবুও বলছি ফটকা কিছু লাভ এনে দিতে পারে। তো যারা শেয়ারে বিনিয়োগ করতে চাইছেন, লং টার্মে বিনিয়োগ করতে চাইছেন, তারা এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন, যতটা বেটারভাবে করতে পারেন। হ্যাঁ, কোনো বন্ধু বান্ধব বা কোনো দূর সম্পর্কের আত্মীয় পরিজনকে দ্বারা আপনি হেল্পড হতে পারেন বা আপনি তাদের হেল্পও করতে পারেন, ভাইসি ভার্সা। এটা 25শে এপ্রিল থেকে 1st জুলাই পর্যন্ত একটু নেগেটিভ টাইম যাবে, কারণ লগ্নের দ্বাদশে বুধ বকরি হয়ে যাবে। এই সময়টা কিন্তু টাকা পয়সা খরচের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। রাস্তাঘাটে কোনো অযথা বিতর্কে জড়াবেন না, কারণ যেখানে বুধ বকরি হবে সেখান থেকে অ্যাকচুয়ালি 9th এবং 10th জাংচারে, অ্যাকচুয়ালি 10th হাউসেই তখন শনি থাকবে। তো চেষ্টা করবেন কোনো রকম বিতর্কে কোনোভাবে পা না দেওয়া, তাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি করবে, একদম ডেলিবারেটলি সমস্যার সৃষ্টি করবে এবং সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না ভালো দশা না থাকলে। টাকা পয়সার ক্ষেত্রে খেয়াল রাখবেন, বিনিয়োগ করবেন না এই সময়টা, কিছুদিন 2 মাসের মতো, তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর যারা ফিমেলদের ক্ষেত্রে বলছি, যারা জুতোতে হিল পরেন, তারা চেষ্টা করবেন সে সময় ফ্ল্যাট জুতো পরা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 2nd জুলাই থেকে 17th জুলাই পর্যন্ত এটা আপনি আত্মোপলব্ধি করার সময়, আপনার লগ্ন দিয়ে বুধ পাস করবে, এই সময়টা কাছাকাছি জায়গায় রবিও থাকবে, তো আপনি নিজের আত্মোপলব্ধি করতে পারবেন এবং বেটার ফল দেবে এই সময়টা। 17ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত এক্ষেত্রে কিন্তু মানি আসার সামান্য যোগ আছে। এই সময়টা মানি আপনার এই বছরে কনস্ট্যান্টলি আসবে এবং আপনি যে কাজই করতে যাবেন সে কাজে কিন্তু সফলতা দেবেন। বৃহস্পতি আপনার কারকতা অনুসারেই অবস্থান করবে, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল পোস্টিং 10th হাউসের লর্ড, সে 10th হাউসেই বসে থাকবে। আপনি হয়তো ভাববেন ভাবপতি ভাবে বসে থাকলে ভাব ক্ষয় হয়, সেটা বার্থ হরোস্কোপে কিছুটা হয়, গোচরের ক্ষেত্রে কিন্তু সেটা অতটা হয় না। গোচরের এফেক্ট দৈনন্দিন এফেক্ট, বছরটা তো শুরু হয়েছে অনেকগুলো দিনের কম্বিনেশন করি না, তো সুতরাং দৈনন্দিন এফেক্ট কিন্তু সেটা দিয়েই দেয় এবং বেটার ফল দেবে। বকরি হয়ে যাবে যখন, আরও বেটার ফল দেবে, কিন্তু 9th হাউসের দিকে তার মুভমেন্ট থাকবে, তো পয়সার জায়গায় বেটার থাকবে, মানি ইনক্রিমেন্ট হতে পারে। আচ্ছা, এরপরে 25শে অক্টোবর পর্যন্ত বেস্ট টাইম যাবে আপনার এই বছরের। 25শে অক্টোবর পর্যন্ত খুব ভালো সময় যাবে, যদিও লগ্নের মধ্যে কিন্তু তখন মঙ্গল ঢুকে বকরি হওয়ার প্রায় মুখে থাকবে, তার ফলে মাথাটা একটু গরম হয়ে থাকবে এবং তার সাথে একটু অযথা তর্ক করার প্রবণতা তৈরি হবে।
কারণ ওই মঙ্গলের দৃষ্টি বুধের আরেকটি ঘরে থাকবে, সেটা হচ্ছে ভর্গর ঘর, এবং সেখান দিয়ে বুধ পাস করবে এ সময়। তবুও বলছি এই সময়টা কিন্তু মানে আপনার ধরুন হোম বলুন, পিস বলুন, ট্র্যাঙ্কুইলিটি বলুন, এই সময় এই ক্ষেত্রে খুব বেটার দেবে, মায়ের শরীরেও বেটার থাকবে। তো চেষ্টা করবেন এই সময়টাকে ইউটিলাইজ করার। আচ্ছা, 26শে অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত, হ্যাঁ, সন্তান সন্ততিদের সাথে সম্পর্ক খুব ভালো হবে। সন্তানদের জন্য কোনো ফিক্সড ডিপোজিট, লং টার্মে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করা, অ্যালাইনমেন্ট করা, কোনো প্রপার্টি মুভেবল কিনে রাখা, সেই ধরনের কাজ কিন্তু করতে পারেন বা প্ল্যান করতে পারেন। হ্যাঁ, এই সময় কিন্তু আপনার জীবনে কোনো নতুন সঙ্গিনী আসারও যোগ আছে। আপনার নিজের কাজের খুব ভালো রেকগনিশন পাবেন এবং সেখান থেকে অনেক দূরে এগোতে পারবেন, ভবিষ্যতের ফুড স্টেপটা আপনি তৈরি করতে পারবেন। এবং মোর অরলেস এই সময়টা মঙ্গল আপনার দ্বাদশে বকরি হয়ে গেলেও একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি তৈরি করবে, কিন্তু জীবনে অগ্রগতির ক্ষেত্রে ওই জায়গাটা যদি একটু ট্যাক্টফুলি চলতে পারেন তাহলে কিন্তু খুব বেটার ফল দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে 12ই নভেম্বর থেকে 2nd ডিসেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু একটু স্ট্রেস টাইম। হ্যাঁ, এবং এই সময় আপনার কাজের জায়গায় অ্যাকচুয়ালি এই পার্টিকুলার টাইমটাতে মঙ্গলের ঘর দিয়ে বুধ পাস হবে। মঙ্গলের ঘর দিয়ে যখন বুধ পাস হয় তখন এমনি একটু নার্ভাস সিস্টেমে প্রবলেম করে, গোচরেও প্রবলেম করে। তো সেটাকে খেয়াল রাখবেন, বিশেষ করে বুধ যখন শনির নক্ষত্রের শেষ নবাংশ থেকে এন্টায়ার জ্যেষ্ঠা নক্ষত্রের 4টে নবাংশ, অর্থাৎ হাফ অফ দ্য রুম পাস করে, সেই সময়টা ভালো ফল দেয় না। এই সময় অযথা বিতর্কে জড়াবেন না, কোনো বিতর্ক দেখলে সেখান থেকে বেরিয়ে যাবেন। লোন বা কোনো রকম ধার দেনা করার ক্ষেত্রে চেষ্টাই করবেন না, কারণ এবছরের কিন্তু সিংহভাগ সময় ইকোনমিক প্রবলেম আপনার হবে না, কোনো যোগ নেই সেরকম। তো সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব এইটুকু সময় পার হয়ে গেলে কিন্তু বেটার টাইম দেবে। 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার স্পাউসের সাথে খুব এনজয়েবল একটা রোম্যান্টিক টাইম লিড করতে পারবেন। বা যারা ধরুন বিবাহ করেননি তারাও যদি সঙ্গিনী থাকে তাদের সাথেও কিন্তু খুব সুন্দর একটা রোম্যান্টিক টাইম লিড করতে পারবে। বৃহস্পতির ঘর দিয়ে বুধ পাস করবে, তো বুধ সে সময় আবার বৃহস্পতি থেকে দশমে অবস্থান করবে, মানে তখন পোস্টিং অফ বৃহস্পতি মীন রাশিতে। তো খুব বেটার ফল দেবে এটা। কাজের ক্ষেত্রেও রিকগনিশন দেবে, যারা ব্যবসা করছেন, নতুন বিনিয়োগ করা, লোন উইথড্রন করা, সে সময়ের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। একদম এই টাইমটাকে ইউটিলাইজ করবেন যতটা সম্ভব। তারপরে যে টাইমটা আসবে সেই টাইমটা একটু নেগেটিভ টাইম আছে, স্লাইট একটু, বাট অ্যাজ এ হোল সেটা কিছু দিনের জন্য, 20-22 দিনের জন্য, তারপরে আবার অটোমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে। মানে দেখুন, অষ্টমে স্যাটার্ন সবসময় যেটা করে না সেটা হচ্ছে মানুষকে বিভিন্ন রকম জায়গায় আটকে দেয়। 8th হাউস হচ্ছে আমাদের মানে বন্ধনকারক ঘর, আবার 8th হাউস হচ্ছে লিবারেশনেরও ঘর। তো স্যাটার্ন যখন 8th হাউসে থাকে কালপুরুষের, বৃশ্চিকের ঘরে শনি থাকে, আমি বৃশ্চিকের ঘরে স্যাটার্ন থাকা লোকেদের মধ্যে এত বেশি ভোগবাদ দেখেছি, যদি জুপিটারের পোস্টিং খুব ভালো না থাকে। ভারতবর্ষের একজন বিখ্যাত মহন্ত আছে, আমি নাম বলবো না, যার জন্ম হচ্ছে 1956 সালে। আমি তার ডেট অফ বার্থটা একদিন দেখছিলাম, যদিও তিনি শৈব অ্যাকচুয়ালি, তবুও বলছি তার ডেট অফ বার্থ আমি দেখছিলাম। শৈব মানে হচ্ছে তাকে আরেকটা স্টেপ যেতে হবে, মানে ইহজন্মের পরে গিয়ে মহাদেব তাকে অ্যাকচুয়ালি প্রকৃত ভগবানের সাথে তার পরিচয়টা করাবে। তো সেই ফেজটাতে তিনি আছেন। আমি তার হরোস্কোপটা দেখছিলাম, তিনি কিন্তু ছোটবেলা থেকে অসম্ভব নলেজেবল পারসন। এরমও হতে পারে যে শঙ্করাচার্যের মতন শেষ জীবনে 32 বছর বয়সে উনি আমাদের জড়দেহ ত্যাগ করেছেন, কিন্তু শেষ গানটি তিনি ভজে গোবিন্দমই লিখে গেছেন। তো সেটাও হতে পারে, আমি দেখব তার এন্ড অফ দ্য ডে, যদি তার আগে আমার মৃত্যু না ঘটে গিয়ে থাকে তাহলে আমি সেটা দেখব। ভারতের একজন বেশ ভালো মহন্ত এবং যথেষ্ট নলেজেবল পারসন, তার নলেজ আছে, আমি তার বেশ কিছু স্পিচ শুনেছি।
তো সেদিক থেকে অষ্টমে স্যাটার্ন, মানে কালপুরুষের অষ্টম হোক বা আপনার জন্মছকে যেভাবেই আপনি দেখুন, লগ্ন ধরে দেখুন, রাশি ধরে দেখুন, গ্রহ থেকে গ্রহ ধরে দেখুন গোচরে, হ্যাঁ, মনে করুন কারুর যদি মিথুনের ঘরে শনি থাকে, তো এখন মিথুনের ঘরে শনি থেকে গোচরে শনি 8th হাউসে রয়েছে। বা ধরুন রবি থেকে দেখুন, যেভাবেই দেখুন না কেন, সেটা কিন্তু একটু বন্ধনকারক জায়গা, ক্রনিক জায়গা তৈরি করে। রাবণ চন্দ্রহাস দিয়ে শনির পা খোঁড়া করে দিয়েছিল, তার ফলে স্যাটার্ন খুব আস্তে যায়, খুব ধীর ফল দেয়, হ্যাঁ, এবং পার্মানেন্ট ফল দেয়। সেই জন্য গ্রহরাজ বলা হয় তাকে, পার্মানেন্ট ফল, যেটা দেবে পার্মানেন্ট, আবার যেটা নেবে সেটাও পার্মানেন্ট, এবং অনেস্টির কারক। আপনি বুঝুন, সে একটি পা খুইয়েছে, আমাদের ব্রহ্মদেবের নির্দেশে সে একটি পা দ্বাদশে দিয়ে দিয়েছিল ইন্দ্রজিতের জন্মের সময়। সে পা খুইয়েছে, কিন্তু সে তবুও নির্দেশ অমান্য করেনি। কতটা অ্যাকাউন্টেবিলিটি থাকলে এই কাজটা সে করতে পারে, সে কিন্তু একটা ডেমিগড মাত্র, কতটা অ্যাকাউন্টেবিলিটি থাকলে। তো সেই হিসেবে তার কাজটা মাথায় রাখতে হবে, এবং তিনি যখন দেওয়া বা নেওয়া দুটো সম্পর্কে একটু সচেতন থাকাটাই ভালো। অ্যাজ এ হোল মিথুন লগ্নের ক্ষেত্রে সময় ভালো আছে, যে সময়গুলো একটু বললাম মধ্যে মধ্যে, সেই সময়গুলো একটু সাবধানে থাকবেন, তাহলেই মানে বছরের সিংহভাগ সময় ভালো আছে। আজকের জন্য যে শেষ আলোচনাটা করব সেটা হচ্ছে কর্কট লগ্ন নিয়ে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের একটা বেসিক প্রকৃতি আছে। যদি লগ্ন মোটামুটি আমি দেখেছি 4 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে মোর অর লেস তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল, একটা ওভার সেন্সিটিভিটি, একটা ওভার হিউম্যানিটি, এক ধরনের আবেগ, মানে আবেগকে কোনোভাবে ধরে না রাখতে পারা। বিশেষ করে লগ্নে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই ধরনের অবস্থান থাকলে তো কথাই নেই, শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই ফল বহুগুণে বৃদ্ধি পায়। ইভেন যারা শ্রাবণ মাসে জন্ম হয়, তাদের রবি এখানে থাকে, যদি কর্কট লগ্ন পায় তাহলে কিন্তু একটু বেশি রকমই ফল দেয়। বিশেষ করে রবি বা চন্দ্র যদি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু অনেকটাই এই ফলের মাত্রা বেড়ে যায়। তো আমি আরও একটা জিনিস দেখেছি, আমি অনেকবার বলেওছি, যে 7th হাউস যেহেতু স্যাটার্নের ঘর, এদের বিবাহিত জীবন কিন্তু স্পেশালি যদি পুরুষ হয় তো অনেক অনেক একটু একটু বোরিং বিবাহিত জীবন হয়। প্রথম দিকে একটা রোম্যান্টিসিজম থাকে, কিন্তু পরবর্তীকালে এটা শুধু রেসপন্সিবিলিটির জায়গা তৈরি হয়ে যায়। কারণ পুরুষদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রে এখান থেকে বৃহস্পতি মূল ত্রিকোণ হচ্ছে 6th হাউসের লর্ড। 6th হাউসের লর্ড কিন্তু স্যালিভেসি দেয়, বৃহস্পতির এই ঘরটা বেশি পাওয়ারফুল। আগের ঘর সবসময় পাওয়ারফুল, শুরুর দিকের ঘর বেশি পাওয়ারফুল হয়। তার মানে এটা নয় যে মিন পাওয়ারলেস, মিনও পাওয়ারফুল, তার ডাইমেনশন আছে বিভিন্ন রকম। যাই হোক, সেটা তো আরও আরও কতগুলো জিনিস দেখা যায়, যে পাত্রী যে জীবনে আসে না, আমি বহু ক্ষেত্রে দেখেছি পাত্রী বয়সে বড় হয় বহু ক্ষেত্রে। আমি পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যাদের হরোস্কোপ র্যান্ডামলি, যেটা পাওয়া যায় ইন্টারনেটে, সত্যি মিথ্যে জানি না, আমি দেখেছি তার যাদের ক্ষেত্রে পাত্রী বড় হয় তাদের ক্ষেত্রে এই সমস্যা সুবিধা কিছুই বলবো না, পাত্রী বড় হওয়ার ক্ষেত্রে আমাদের শাস্ত্রে কিছু বলা নেই সে সম্পর্কে। তো শুধু বলা হচ্ছে যে বলপূর্বক বিবাহ করা যাবে না, মহিলাদের নির্দেশটা হচ্ছে প্রথম, সেই জন্য আগে দেখতেন স্বয়ম্বর রচনা হতো, মেয়েকে প্রিরোগেটিভ দেওয়া হতো সে তার পাত্র খুঁজে নেওয়ার জন্য। এখন যে সিস্টেমটা উল্টো হয়ে গেছে, তখন সিস্টেমটা অনেক আধুনিক ছিল। যাই হোক, তো এই বছরে অ্যাজ এ হোল কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু এপ্রিলের প্রায় মিড পর্যন্ত সময় কিন্তু ভালো নয়, আপনাকে ভালো ফল দেবে না। কেন দেবে না? কারণ 8th হাউসে জুপিটার আছে। 8th হাউসে জুপিটার কিন্তু আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে রাখবে, বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে রাখবে। মুখ্যত কীরকম স্ট্রেস না, সার্ভিসের ক্ষেত্রে স্ট্রেস, আপনার ফ্যামিলি থেকে স্ট্রেস, আপনার আয় ইনকাম থেকে স্ট্রেস, আপনি যতটা ইনকাম করছেন ততটা অর্থ সঞ্চয় করতে পারছেন না মানে উইথ প্রপোর্শনেট টু ইউর ইনকাম, সেক্ষেত্রে স্ট্রেস। অর্থাৎ স্ট্রেসের কজ যাই হোক না কেন, আপনি স্ট্রেসড থাকবেন। আমি এটা গ্রসলি বলছি, অ্যারিথমেটিক্যালি, যে 13 তারিখ বৃহস্পতি ঢুকে যাবে, কোনো গ্রহ ঢোকা মাত্রই ফল দেয় না, আবার আগে থেকেই ফল দেওয়া শুরু করে। আপনি দেখবেন
ফেব্রুয়ারির মোটামুটি 3rd উইকের পর থেকে বৃহস্পতি যখন 20 ডিগ্রি ক্রস করে যাবে, রাহু নক্ষত্র ছেড়ে দিয়ে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে, তখন থেকে আপনার বেস হরোস্কোপের স্ট্রেংথ অনুসারে আপনাকে ফল দেওয়া শুরু করবে। বেস হরোস্কোপটা যদি খুবই স্ট্রেংথলেস হয় তাহলে কম ফল দেবে, যদি সামান্য স্ট্রেংথ হয় তাহলে কিন্তু অল্প অল্প করে ফল দেবে, আপনি বুঝতে পারবেন। এবং মার্চ মাসের মিড যেতে যেতে কিন্তু আপনি জিনিসটা অনেকটাই বুঝতে পারবেন যে আপনাকে বেটার ফল দেওয়া স্টার্ট করে দিচ্ছে। তারপর থেকে কিন্তু সময় খুব ভালো দেবে অল ওভার দ্য ইয়ার। আপনি 8th হাউসে স্যাটার্ন যাবে, 8th হাউসে স্যাটার্ন গেলে ওয়াইফের স্বাস্থ্যের জায়গা বা ওয়াইফের সাথে একটুখানি মনোমালিন্য হতে পারে। কবে থেকে না, 29শে এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত। দেন ইট উইল এগেইন কাম ব্যাক টু 7th হাউস। 7th হাউসে শনি সক্ষেত্রে বসে আছে, সুতরাং বোরিং ম্যারিড লাইফ। যদি নিউলি ম্যারিড কাপল হয়, চেষ্টা করবেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দ্বারা নিজেদের বৈবাহিক জীবনটাকে যাতে সুন্দর করা যেতে পারে, নাহলে কিন্তু ভীষণ বোরিং লাইফ দেবে। এবং আপনি যেহেতু ইমোশনাল এবং সেন্সিটিভ লোক, আপনি কিন্তু খুব দুঃখ পাবেন যে বিবাহ সম্পর্কে আপনার একটা মোহভঙ্গ হয়ে যেতে পারে। আমি এরকম অনেক হরোস্কোপ দেখেছি যে হরোস্কোপে বিবাহ রিলেটেড কোনো প্রবলেম নেই, কিন্তু বিবাহের সেপারেশন হয়ে গেছে। আমার ওখানে লোক জিজ্ঞাসা করে ডাইভোর্স হবে কি, আমি বললাম প্ল্যানেট তো ডাইভোর্স মানে বোঝে না কিছু, এটা তো আপনি বানিয়েছেন আইনগত ভাষা। আমি আইন পড়া লোক বলেও বলছি, ডাইভোর্সের ভাষাটা তো আইনগত ভাষা। প্ল্যানেট কি জানে? কোথাও আগে সন্তান হয় তারপরে বিবাহ হয়, কোথাও বিবাহ আগে হয় পরে সন্তান হয়। প্ল্যানেট বোঝে একজন পূর্ণবয়স্ক পুরুষ একজন পূর্ণবয়স্ক নারী একসাথে থাকতে পারবে কি পারবে না, এর বাইরে কিছু বোঝে না। আপনি যখন তাকে ভগবানের সামনে সিদ্ধ করে নিচ্ছেন, তখন সম্পর্কটার মধ্যে একটা সম্পর্কটা মধ্যে সলিডারিটি চলে আসছে। অর্থাৎ আপনি যখন যে কোনো পুজোই করুন না কেন, আপনি পুজো তো মানে অল ইয়াজ্ঞাস লিড টু বিষ্ণু, তার বাইরে পুজো আমরা একজনকেই দিই, তার বাইরে কোথাও পুজো যেতে পারে না। কারোর নামে কোনো মন্ত্রই নেই অ্যাকচুয়ালি। আপনি যদি বলেন যে মন্ত্রগুলো হয়, সেগুলো সাবসিডিয়ারি মন্ত্র। কোনো অভিজ্ঞ ব্রাহ্মণকে কখনো জিজ্ঞাসা করবেন যা শাস্ত্র পড়া আছে, শুধুমাত্র ওই মানে পুরোহিতের কাজকর্মটুকুই নয়, যিনি শাস্ত্র পড়েছেন, কোনো মন্ত্র দেওয়া নেই কোথাও। আমরা পুজো করি কি দিয়ে শুরু করি? ওম বিষ্ণু তদ বিষ্ণু দিয়ে শুরু করি, তো সেটা আচমন করুন। আচমন মানে হচ্ছে শুদ্ধ করা, নিজেকে পিউরিফাই করা। মুখের মধ্যে নোংরা থাকে বিভিন্ন রকম, ঘুম থেকে উঠে আচমন করতে হয়, আমাদের 3 বেলা আচমন করতে হয়। আচমন করি, যাই করি, এটা কি ভগবানের নাম নিয়ে শুদ্ধ করা। নাকের মধ্যে মুখের মধ্যে কোনো জীবাণু বাস করে, সেগুলোকে শুদ্ধ করা। সমস্ত কিছু যখনই আপনি থাকছেন অসুবিধা নেই, কিন্তু যখনই আপনি ভগবানকে সাক্ষী রাখছেন, ভগবান তো এরকম নয় যে আপনি এবিসিডি কাউকে দাঁড় করিয়ে দিলেন, হ্যাঁ ও দেখেছে তাই হলো, এরকম ব্যাপার নয়। তাকে সাক্ষী রাখছেন মানে ইট উইল বি পার্মানেন্ট। যদিও এই জগৎটা ইমপার্মানেন্ট, কিন্তু এই জন্মের জন্য ওটা পার্মানেন্ট। আপনি যদি সেই বিবাহ ভেঙে দেন, তা আপনার ইচ্ছের উপরে সেই বিবাহ ভাঙা যায় না, যায় না। আমি আজকালকার দিনে বহু বিবাহ দেখি, লোকে মজা করতে করতে বিবাহ করে। এবার ঠিক আছে, বিবাহ একটা মজার জায়গা, কিন্তু এটা খেলা না, ওটা একটা ওয়ার্শিপ হচ্ছে কিন্তু। এবং সামনে ঈশ্বর স্বয়ং রয়েছে, পরম ভগবান রয়েছেন সামনে, তার সামনে ওটা কি ইয়ার কি হচ্ছে নাকি? তেমন কোনো কড়া পুরুত মশাই হলে উঠে চলে যাবে, বিবাহই করাবে না। বা আপনারাকে সিরিয়াস হন, আর না হলে কোর্টে গিয়ে ম্যারেজ করে আসুন। ওটাই তো এখনকার দিনের মেন ব্যাপার। আমি দেখেছি মা বাবারা রেজিস্ট্রির জন্য ডেট জিজ্ঞাসা করে, এই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ফেস করতে। কবে রেজিস্ট্রি? যবে খুশি করুন, আপনি মাঝরাতে করুন রেজিস্ট্রি, কে আপনাকে বারণ করেছে? ওটা বিয়েই নয় কোনো। প্ল্যানেট ওটা বোঝে না আপনি কবে, ওটা তো আপনি নিজের ইনসিকিউরিটি থেকে করছেন, যে এই ছেলেটা কোথাও পালিয়ে চলে না যেতে পারে, মেয়েটি কোথাও চলে না যেতে পারে বিবাহের ক্ষেত্রে, তাকে বেঁধে রাখা আইনগতভাবে, যাতে অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক প্রপার লেজিটিমেট অ্যাকশন, সেই জন্য বেঁধে রাখা। আর যে চলে যাওয়া, সে তো চলেই যাবে, তাকে আপনি কী করে বেঁধে রাখবেন? এ তো সিভিল ল। কাউকে যদি মারধর না করে কেউ চলে যায়, কোনো আইন হাতে না নিয়ে যদি বলে যে আমি থাকবো না, তাকে কেউ আটকে রাখতে পারবে? সিভিল লর ক্ষেত্রে এটা হয় নাকি কখনো? তো মাথায় রাখবেন এটা, ভগবানকে যখন সাক্ষী করে বিয়ে করছেন, সেই বিয়ে ভাঙা যায় না কখনো, ভগবানকে কখনো করা যায় না। সেই বিয়ে ডিউরেবল, আপনি থাকুন বা না থাকুন।
না থাকাটা আপনার ক্ষেত্রে খুব দুঃখজনক হবে। আপনি যদি না থাকতে পারেন, আপনার জীবনের ডেভেলপমেন্ট কিছু নেই। সেই জন্য বিবাহের ক্ষেত্রে জোটক বিচার করাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে জিনিসটা পার্মানেন্সি আসে। এতগুলো কথা এই কারণে বললাম, কারণ এইখানে বিবাহের অনেক দিন বাদে কর্কট লগ্নের ক্ষেত্রে খুব ভালো সময় আসা শুরু হবে, ফেব্রুয়ারি অনওয়ার্ডস। যাদের দশা অত্যন্ত ভালো আছে এবং ছক খুব অ্যাক্টিভ, তারা ডিসেম্বরের থার্ড উইকের পর থেকেই, অর্থাৎ 22-23 তারিখের পর থেকেই একটু একটু করে টিপ অফ দ্য আইসবার্গ দেখতে পাবেন। যাদের দশা খুব সাধারণ বা নিম্নমানের, দুটোই হতে পারে, তারা একটু পরে গিয়ে বুঝতে পারবেন, বাট সার্টেনলি অনেক দিন বাদে জড়তা কাটবে। এবং 11th হাউসে রাহু রয়েছে, তো রাহু আপনাকে প্রচুর প্রভোগ করবে বিভিন্ন রকম কাজ করার ক্ষেত্রে। কারণ বৃহস্পতি, দেখুন, রাহু আপনাকে তো চিন্তা দেবে, রাহু তো এক্সিকিউশনে ওয়ার্ক করাতে পারবে না। এক্সিকিউশনে ওয়ার্ক করাতে গেলে কোনো প্ল্যানেট লাগবে, সেই প্ল্যানেট এখন আপনার জায়গায় আসছে, সে হচ্ছে জুপিটার। আপনার 9th হাউসের লর্ড 9th হাউসে আসছে। বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছেন, পিতা মাতা তুল শুধু নয়, বয়স্ক যারা আছেন, তাদের চিকিৎসার জন্য কিন্তু অর্থ খরচ হতে পারে। সুতরাং চেষ্টা করবেন তাদের স্বাস্থ্য ব্যাপারেও সচেতন থাকা। যারা জবলেস আছেন, রাহু যখন 10th হাউসে ঢুকে যাবে, জবের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো অপরচুনিটি আসবে। এবং মানে রাহু 10th হাউসে থাকা মানে প্রচুর প্রচুর সুযোগ এনে দেয়। ছকের যোগ যদি ভালো থাকে সেটা ধরতে পারে, কিন্তু মেটেরিয়াল সুযোগ। আপনি যদি সেই সুযোগকে পজিটিভ ওয়েতে কাজে লাগান, কি করে কাজে লাগাবেন? মনে করুন, আপনাকে খুব খারাপ উদাহরণ দিয়ে রাখছি। একজন একজন সিকিউরিটি পার্সোনাল, সে একটা আর্মস পকেটে রেখে দিয়েছে। আর্মসটা কী জন্য রেখেছে? আমাদের সেফটির জন্য। তো এই সেফটির জায়গায় তিনি যদি আর্মসটা উল্টো পাল্টা, তিনি খুব ট্রিগার ফ্রেন্ডলি হয়ে গেলেন, চালিয়ে দিলেন, তো কারোর যদি গায়ে গিয়ে লাগে, তার তো মৃত্যু ঘটে যেতে পারে, একদম শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো রাহু হচ্ছে সেইরকম জিনিস, আপনি তাকে ব্যবহার করে সেটাকেও ভালো জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু ইললেজিটিমেটলি বা ইললিগালি কোনো কাজ করবেন না। কারণ 9th হাউসে আপনার জুপিটার রয়েছে, 9th হাউস ধর্মস্থান, আপনি নিজের ধর্মের বাইরে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে তার মূল্য দিতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি আ ভেরি সিভিয়ার মূল্য, এটুকু বলে রাখলাম। ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব ভালো আছে। 7th হাউসে স্যাটার্ন যতই থাক না কেন, প্রচুর বিবাহের যোগ আসবে। এপ্রিল অনওয়ার্ডস পুরো 1 বছর টানা বিবাহের যোগ আছে। তো বিবাহ, প্রেম, প্রণয় সমস্ত কিছুর ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। 5th হাউসে জুপিটারের দৃষ্টি থাকবে, যদিও সেটা চন্দ্রের নিজ স্থান, আপনার লগ্নপতির নিজ স্থান, কিন্তু হলেও কেতু সেখান থেকে রিমুভ করে যাবে, তো সেটা আপনাকে অনেক বেটার ফল দেবে। 4th হাউসে রাহু কেতুর অবস্থান কিন্তু গৃহসুখ নষ্ট করে, মাথায় রাখবেন। আপনাকে বাড়িতে থাকতে দেবে না, বা বাড়িতে থাকলেও আপনাকে এত কাজে ব্যস্ত রেখে দেবে, বক ডাউন ইন বক, তো আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। সংসারের যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, সেটার মধ্যে একটা ব্যালেন্স হবে। একে তো বৃহস্পতি 5th হাউসে দৃষ্টি দিয়ে সে চেষ্টা করবে আপনার সন্তান বলুন, আপনার ডেভেলপমেন্ট বলুন, আপনার প্রোগ্রেস বলুন, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেরকম করবে। 4th হাউসে কেতু আপনাকে ইমব্যালেন্সও করবে। এবার আপনি কত স্ট্রং দশায় রয়েছেন তার উপর ডিপেন্ড করবে, এবং বেস হরোস্কোপে গ্রহগুলো কি অবস্থায় রয়েছে ডিপেন্ড করবে তার উপরে আপনাকে কতটা প্রভাব দেবে। বাট অ্যাজ এ হোল মাথায় রাখবেন, যে যার দশায় থাক না কেন, শুক্রের ঘরে কেতু, মঙ্গলের ঘরে কেতু, শুক্রের ঘরে রাহু, মঙ্গলের ঘরে রাহু ইজ ভেরি অ্যাক্টিভ। সব ঘরেই অ্যাক্টিভ, এ ঘরে একটু ওভার অ্যাক্টিভ। তো আপনাকে কিন্তু একটুখানি আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও ট্রান্সফার করে দিতে পারে, বা এমন হলো যে আপনি কাজের সূত্রেই বাইরে গেলেন, হ্যাঁ, পরিবারের সাথে একটা বিচ্যুতি ঘটায়, হোমলেস করে একটুখানি। কিন্তু কাজের জায়গা ভীষণ ভালো আছে, অনেক দিন বাদে বেটার টাইম দেবে। শনি 8th হাউসে রয়েছে, আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে সেটা কি খুব খারাপ? খারাপ ভালোর প্রশ্নে আমি যাব না এখানে, এভাবে বলাটা ঠিক নয়। তবে এইটুকু বলতে পারি, আমাদের যেটা চলতি একেবারে সেই এবিসিডি অফ অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে আমাদের 6, 8, 12 খারাপ ঘর, কিন্তু স্যাটার্নকে কি বলা হয়? 6th হাউসে বেটার, উপচয় স্থানে বেটার ফল দেয়। তো স্যাটার্নের 6 নম্বর ঘর কেটে গেল। 8 নম্বর ঘর হচ্ছে 6 নম্বরের তৃতীয় ঘর। তো 6 নম্বরে শনি থাকলে তার তো দৃষ্টি 8th হাউসে থাকবে। 8th হাউসে স্যাটার্ন থাকলে একটা জিনিসই করে,
আপনাকে বিভিন্ন বন্ধনে আটকে দেবে কিছুদিনের জন্য, কারণ 1 ডিগ্রিতে ঢুকে বকরি হবে, মঙ্গলের নক্ষত্রে থাকবে, মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট। তো কিছু কিছু কাজ আপনার ওই সময় আটকে দিতে পারে। সেটা কোন সময় না, 29 এপ্রিল থেকে মোটামুটি 11 জুলাই পর্যন্ত। তারপরে যেই না আবার 7th হাউসে নেমে আসবে স্যাটার্ন, আবার কিন্তু ওপেন হয়ে যাবে। আরও বুঝতে পারবেন স্যাটার্ন যখন বকরি হয়ে যাবে 4th জুনের পরে, আপনি তার 1 সপ্তাহ পর থেকেই দেখবেন সিচুয়েশন বেটার হওয়া শুরু করেছে। সাবজেক্ট টু আপনার ভালো দশা থাকতে হবে এবং ছকটা একটু গুণগতভাবে উৎকৃষ্ট হতে হবে। আচ্ছা, আমি কতগুলো ডেট বলে যাচ্ছি, সেই ডেটের মধ্যে সেটা হচ্ছে 2 মার্চ থেকে মোটামুটি 18 মার্চ পর্যন্ত এই সময় কিন্তু বেশ কিছু বিদেশ থেকে কাজের যোগ আসতে পারে। যদি আসে আপনারা বুঝে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন বা রিজেক্টও করতে পারেন। আচ্ছা, 25 এপ্রিল থেকে 20 মে এই সময় কিন্তু 20 মে পর্যন্ত প্রায় 1 মাস এই সময় একটা ফাইন্যান্সিয়াল স্লাইটলি একটা গ্রোথ দেবে। প্রথম ইনিশিয়াল গ্রোথটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সেকেন্ড গ্রোথটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে খুব ভালো গ্রোথ যেটা, সেটা হচ্ছে 16 অক্টোবর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত খুব ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে এই 2 বছরে। এই সময়টা আপনারা কিন্তু কিছু টাকা বিনিয়োগ করতে পারেন, খুব বেটার ফল দেবে। কারণ তারপরে আলটিমেটলি বৃহস্পতি আপনার পার্মানেন্টলি 10th হাউসে চলে আসবে এবং 10th হাউসেও 1 বছর বসে থাকবে এবং রাহুও সেখানে থাকবে। তো একটা মিশ্র ফল দেবে কিছু মিলিয়ে, কিন্তু ভালো ফল দেবে, কারণ দুজনের গতি দুদিকে থাকবে। আচ্ছা, 7th জানুয়ারি থেকে 21 জানুয়ারি এই সময়টা যাদের রক্তচাপের সমস্যা আছে, যাদের নার্ভ রিলেটেড প্রবলেম আছে, তারা একটু সাবধানে থাকবেন, উত্তেজিত হবেন না। আর যদি হয়ে পড়েন, যদি দেখেন শরীর লাগছে, ডক্টর দেখিয়ে নেবেন অবশ্যই। আর কুম্ভ, আপনার যতক্ষণ কুম্ভের ঘরে বৃহস্পতি 20 ডিগ্রি পর্যন্ত থাকবে, কুম্ভের ঘর আমাদের পাকে নির্দেশ করে, স্যাটার্ন, অর্থাৎ যার দ্বারা আমরা কাজকর্মে লিপ্ত হতে পারি, যেতে পারি সেখানে। তো পায়ের ক্ষেত্রে চোট আঘাত, বিশেষ করে বোন, শনি আমাদের স্কেলিটন স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে মোস্টলি, তো সেখানে প্রবলেম করতে পারে। ডিসলোকেশন অফ বোনস হতে পারে, ফ্রোজেন শোল্ডার, আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, জয়েন্ট পেইন, বিভিন্ন রকম হাড়ের সমস্যা বা যা আছে সব রকম হওয়ার কিন্তু যোগ আছে, ডিপেন্ডিং আপনার দশা কীরকম আছে তার উপরে। আচ্ছা, বৃহস্পতি 8th হাউসে চলাকালীন বিভিন্ন আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেখানে কিন্তু ডিজিজ করতে পারে, তার কিন্তু ডিসফাংশন করতে পারে। রাহুর নক্ষত্রে থাকবে, রাহু 10th হাউসে থাকবে এবং শুক্রের নক্ষত্রে কেতু থাকবে। শুক্রের নক্ষত্রে কেতু থাকার মানে কি আমি বলেছি, কেতু পজিটিভটাকে কমিয়ে দেয়, নেগেটিভটাকে বাড়িয়ে দেয়, এটা কেতুর মুখ্য কাজ। তো সেই হিসেবে আপনি যেটা চেষ্টা করবেন, যদি এ সময় কোনো রকম ট্রাবল দেখেন, ফেব্রুয়ারি মাসের 3rd উইক পর্যন্ত ডক্টর দেখিয়ে নেবেন অবশ্যই। পাইলস ফিশারের প্রবলেম, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম, কোলনে প্রবলেম যদি দেখেন, অবশ্যই ডক্টর দেখাবেন, কিন্তু অবশ্যই পূর্ণ গতিতে থাকবে, তার ফলে রিলিভড হয়ে যাবেন, কিন্তু ফেলে রাখবেন না দয়া করে, কারণ স্যাটার্নও কিন্তু 8th হাউসে টাচ অ্যান্ড গো হবে। আচ্ছা, তারপরে 1 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত এই সময়টা একটুখানি ট্র্যাপড টাইম আছে। এই সময়টা আপনাকে একটু পারপ্লেক্সড করে বিভিন্নভাবে, বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরবে এবং সেটা থেকে একটু স্ট্রেসফুল সিচুয়েশান যাবে। যখনই স্ট্রেসফুল সিচুয়েশান যাবে, তখন কোনো মন্ত্র যদি সিদ্ধ করতে পারেন, সেই মন্ত্র পাঠ করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। আর বাইরে থেকে জব, বাইরে থেকে এডুকেশনের জায়গা কিন্তু মোটামুটি মার্চের মিড থেকে একেবারে রাহু যতদিন 11th হাউসে থাকবে ততদিন কিন্তু খুব ভালো করে দেবে। হ্যাঁ, তো অ্যাজ এ হোল এই বছর কিন্তু প্রথম 2.5 মাসের পর থেকে 3 মাস থেকে কিন্তু আস্তে আস্তে বেটার ফল দেওয়া শুরু করবে।
তারপরে আপনি যত দিন যাবে দেখবেন জায়গাটা বেটার করবে। মঙ্গল বকরি হয়ে যাবে 10th হাউসে, 11th হাউস মানে 12th হাউসে বকরি হয়ে 11th হাউসে চলে যাবে। তো এই বকরি মঙ্গলের কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আছে, সেটা বছরের একদম শেষের দিকে একটা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে মোটামুটি 10th অক্টোবর অনওয়ার্ডস টু 2023-এর প্রায় জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। এই সময়টা যারা গাড়ি ঘোড়া চালান তারা একটু সাবধানে চালাবেন। নর্মালি কর্কট লগ্নের লোকেরা ওপেন হার্টেড হয়, তারা শান্তশিষ্ট হয়, প্রচণ্ড ইমোশনাল হয়, স্পিরিচুয়াল হয়। 7th এবং 8th হাউসের লর্ড শনি থাকে, অনেস্টির সাথে কাজ করা পছন্দ করে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হয়ে যায়, মানে যারা 16°40' থেকে ঘরের শেষ পর্যন্ত থাকে, তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাবারেশন থাকে। কিন্তু এই ঘরে পুষ্যা নক্ষত্র থাকে। পুষ্যা নক্ষত্র নিয়ে বলেছি, পুষ্যা মানে পোষণ করা, গরু হচ্ছে তার এমব্লেম। তো সে সবসময় বহু মানুষকে পোষিত করে সেদিক থেকে। এই নক্ষত্রে পুষ্যা নক্ষত্র অত্যন্ত ভালো নক্ষত্র। পুষ্যা নক্ষত্র একদিন বলবো এই নক্ষত্রের গুণাবলী সম্পর্কে, বলেওছি। তো এই নক্ষত্রে অবস্থান চলাকালীন অনেক রকম মাঙ্গলিক কার্য করা যেতে পারে, অনেক রকম। তো সেই মাঙ্গলিক কার্য নিয়েও বলবো। আজকে আলোচনা শেষ করতে হবে, শুধু গ্রহণের টাইমটা বলে দিই। সেটা হচ্ছে আপনাদের 16th মে, 16th মে প্রথম গ্রহণ হবে। সেটা হচ্ছে 16th মে 4-7-30, হ্যাঁ, চন্দ্রগ্রহণ হবে 16th মে, এবং তার ঠিক 14.5 দিন পরে সেটা হবে সূর্যগ্রহণ। আর 25শে অক্টোবর সেটা হবে সূর্যগ্রহণ। আর তার 15 দিন আগে 11 তারিখ সেটা হবে চন্দ্রগ্রহণ। তো এই হচ্ছে বেসিক গ্রহণের জায়গাটা। আমি এই গ্রহণের ব্যাপারটা আপনাদের একটা জিনিস শুধু বলে রাখি, খুব গ্রহণ আমাদের যেখানেই ঘটুক না কেন, গ্রহণকে আমরা বলি যে পাওয়ারটা বেড়ে যায়, একটু আনঅসপিশিয়াস আর কি, সিনিস্টার জাতীয় একটা ঘটনা। তো সেদিক থেকে চেষ্টা করবেন কারোর যদি লগ্নের মোস্টলি 4th হাউস, 8th হাউস, 9th হাউস, 10th হাউস এখানে যদি গ্রহণ চলে, বা কখনো অ্যাসেন্ডেন্টের ওপরে গ্রহণ চলে, যেমন বৃষ লগ্নে, মেষ লগ্নে একটা গ্রহণ হবে, একদম রাহু সবে ঢুকবে, তো সেখানে একটা গ্রহণ হবে। তো যদি গ্রহণ চলে সেই সময়টা একটু সাবধানে থাকবেন। পরবর্তী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ পর্যন্ত এই 14.5 দিন কোনো মাঙ্গলিক কার্য করবেন না। এই সময় আমি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মধ্যে আমি বহু মানুষকে বলেছিলাম যে, যারা বিবাহের জন্য বলেছিলেন, আমি বলেছিলাম যদি সম্ভব হয় তো একটু অ্যাভয়েড করে যেতে, কারণ এটা বৈবাহিক কার্যের জন্য খুব শুভ নয়। খুব ইমার্জেন্সি না থাকলে বিবাহ না দেওয়াটাই উচিত। বহু লোকই কথা শোনেনি। তো যাই হোক, যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম শোনেন না আর কি, অ্যাস্ট্রোলজারদের কথা কেউ শোনেন না, বললে তারা তখন বিভিন্ন অ্যালিবাই খাড়া করেন। তো এটা আমি দেখছি, আজকে এত বছর ধরে দেখছি, তো নিয়ার অ্যাবাউট 20 years, তখন অ্যালিবাই দেয় বিভিন্ন। তো সব থেকে সমস্যাটা কি হয়, সেই লোকটার বেসিক ক্যারেক্টারটা তো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। তো সেই লোকটা যখন মিথ্যে কথা বলছে, সেই লোকটাকে আমি বুঝতে পারছি যে মিথ্যে কথা বলছে, কিন্তু তখন আমাদেরও একটা অভিনয় করতে হয়। এটা খুব দুঃখজনক ঘটনা। দয়া করে আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছে যদি যান, তো দয়া করে এটা করবেন না। অনেস্টলি যাবেন এবং ভালো সময় যাবেন, মিথ্যে বলবেন না। রিসেন্টলি আমি একটা ইনসিডেন্ট বলছি। একটি মেয়ে আমার কাছে এসেছিল, তার হরোস্কোপে আমি দেখতে পাচ্ছি যে তার সন্তান তার আছে, সন্তানের যোগ আছে এবং সন্তান তার আছে। সে আমাকে বলছে আমার সন্তান নেই। পরবর্তীকালে তার মা কনফার্ম করে যে তার সন্তান আছে। সে আমাকে কেন মিথ্যে কথা বললো আমি জানি না অ্যাকচুয়ালি। এরকম বহু ইনসিডেন্ট দেখতে পাওয়া যায়। তার হরোস্কোপটা দেখলেই বোঝা যায় যে তিনি কি বলছেন, মিথ্যে বলছেন না সত্যি বলছেন। বিশেষ করে তার পামটা যদি পাওয়া যায় আরও প্রিসাইজলি, তিনি যদি কোনোভাবে হাতের এরম কোনো কাজ না করেন, যেমন কার্পেন্টারের কাজ করছেন, হাত প্রচুর ঘষা হচ্ছে, তাহলে কি হবে, হাতের এপিডার্মিসটা ক্ষয়ে যায়, তখন অনেক ছোট লাইন দেখা যায় না, মিস ইন্টারপ্রিটেশন হয়ে যায় অনেক সময়। আমরা তো মানুষ, টু আর আ হিউম্যান, আমাদেরও ভুল হয় ক্যালকুলেশন করতে।
তো তখন ছকের সাথে মেলে না, কিন্তু হাত যদি ঠিক থাকে তাহলে কিন্তু মিথ্যে কথাটা ধরা যায়, সত্যিটাও যেরকম ধরা যায়। অল আর ইনসিডেন্টস। তো দয়া করে সেটা করবেন না, অনেস্টলি যাবেন এবং সেটাকে দেখানোর চেষ্টা করবেন যাতে সেটার একটা কিউমুলেটিভ এফেক্ট আপনি পেতে পারেন। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি পরের চারটেও খুব দ্রুত আপলোড করে দেওয়া। নমস্কার।